তো আজকে হচ্ছে 29শে জুলাই 2024, আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি 2024 ব্যাচের চতুর্থতম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির চতুর্থ ক্লাস। আজকে আমরা শুরু করব ফৌজদারি কার্যবিধির ধারা 61 থেকে। দেখেন, আহ বিনা পরোয়ানায় গ্রেফতার এবং পরবর্তী কার্যক্রম, অর্থাৎ যাদেরকে বিনা পরোয়ানায় গ্রেফতার একবার করা হবে, এরপরে তাদেরকে গ্রেফতারের করার পরে তাদেরকে নিয়ে পুলিশ অফিসার আসলে কি করবে, এই কথাটা বলা হয়েছে 61 ধারায়। দেখেন, ধারা 61, গ্রেফতারকৃত ব্যক্তিকে, যারা অনলাইনে আছেন তারা দরকার দয়া করে গোল দিবেন, 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না। অর্থাৎ যে ব্যক্তিকে গ্রেফতার করা হলো ওই ব্যক্তিকে পুলিশ তার হেফাজতে আটক রাখতে পারবে না কত ঘন্টার বেশি, 24 ঘন্টার বেশি। দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর আন্ডারলাইন করবেন, 61 ধারায় বলা হয়েছে। তানভীর সাহেব, আপনি কি পাইছেন? এই, আপনার বই বের করে দেন। কে বলছে মিলবে না? তো 61 ধারায় বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিকে বল দিবেন 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না। পারসন অ্যারেস্টেড নট টু বি ডিটেইন মোর দ্যান 24 আওয়ার্স। অর্থাৎ যারে এই যে বিনা পরোয়ানায় গ্রেফতার করতেছে তারে কয় ঘন্টার বেশি রাখা যাবে না? 24 ঘন্টার বেশি রাখা যাবে না। 61 ধারায় আরো বলা হয়েছে যে গ্রেফতারকৃত ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, 167 ধারার ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ব্যতীত 24 ঘন্টার অধিক সময় পুলিশ হেফাজতে রাখা আটক রাখা যাবে না। অর্থাৎ গ্রেফতারকৃত ব্যক্তিরে পুলিশ যদি 24 ঘন্টার বেশি তার হেফাজতে রাখতে চায়, অবশ্যই অনুসরণ করতে হবে 167 ধারার বিধান। সুতরাং 24 ঘন্টার অধিক সময় আটক রাখতে হলে 167 ধারার ম্যাজিস্ট্রেটের নিকট হতে বিশেষ আদেশ অনুসারে আটক রাখতে হবে। আন্ডারলাইন করবেন, 24 ঘন্টা হিসাব করার ক্ষেত্রে আন্ডারলাইন করেন, গ্রেফতারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে যাওয়ার সময় বাদ দিতে হবে। ধরেন, থানার যে জায়গা থেকে গ্রেফতার করছে ওই জায়গা থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিতে 10 ঘন্টা লাগছে, মোট 34 ঘন্টা হয়েছে। 34 ঘন্টা হইলে এই যে 10 ঘন্টা বেশি সময় লাগলো, এটা কি হবে? বাদ যাবে। বুঝতে পারছেন? যাতায়াতের সময়টা 24 ঘন্টার মধ্যে থেকে কাউন্ট করা হবে না। তাহলে আমার এখান থেকে 61 দ্বারা কি কারণে গুরুত্বপূর্ণ, এই যে যদি কোনো ব্যক্তিরে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, তাহলে তারে পুলিশ কতক্ষণ তার থানায় রাখতে পারবে, মানে তার হেফাজতে রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টা। 24 ঘন্টার বেশি যদি রাখতে চাই তাহলে অনুমতি চাইতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে, 167 দ্বারায়। ম্যাজিস্ট্রেটের কাছে যদি অনুমতি চাই এবং ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় যে ঠিক আছে, তদন্তের স্বার্থে তুমি পুলিশ অফিসার তুমি এর আরো 2 দিন রাখো, এই যে অনুমতিটা দিলে এটা বলে রিমান্ড। বুঝতে পারছেন? অর্থাৎ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা, 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলে ম্যাজিস্ট্রেট তো কারাগারে পাঠাই দিবে। যদি পুলিশের মনে হয় যে ওই আসামিরে পুলিশের হেফাজতে আরো রাখা দরকার, তাহলে পুলিশ 167(2) ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে ওই আসামিরে ফেরত আনার আবেদন করবে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, মানে তারে আবার পুলিশের হেফাজতে দেয়া হোক। এই যে যে আবেদনটা করে এটারে বলে কি? রিমান্ড। আচ্ছা, একটু পড়ি দেখেন। অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। দেখেন, প্রেরণের কারণ আন্ডারলাইন করেন, গোল দিবেন, থানার ভারপ্রাপ্ত বা সাব ইন্সপেক্টর পদের নিম্ন পদস্থ না। কে কে বলেন? থানার ভারপ্রাপ্ত এবং সাব ইন্সপেক্টর পদের নিম্ন পদস্থ না, তার মানে সর্বনিম্ন কে? সাব ইন্সপেক্টর আছে, কিন্তু এটাও আছে। তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত ডায়েরিতে লিখিত ঘটনা সম্পর্কিত তথ্যের নকল সহ গ্রেফতার এবং আটককৃত অভিযুক্তকে 167 ধারার অধীন গোল দিবেন 2টি কারণে। কয়টি কারণে? 2টি কারণে থানা নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারে। এক, পুলিশ 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারলে, কয় ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে। পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এবং তথ্য সুপ্রতিষ্ঠিত হলে, বিশ্বাসযোগ্য হলে। পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারে তাহলে ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করবে। ঠিক আছে? মানে রিমান্ড মঞ্জুর মানে কি, ওই আসামিরে পাঠাবে কার কাছে? পুলিশের কাছে। আর যদি এরকম হয় যে 24 ঘন্টার ভিতর তদন্ত শেষ করতে পারুক বা না পারুক, মনে হচ্ছে যে আসলেই এই অপরাধটা করছে, এই তারে আরো বেশি তদন্ত করা, জিজ্ঞাসাবাদ করা দরকার, তাহলেও কার কাছে পাঠাবে? পুলিশের কাছে পাঠাবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি কোনো আসামিকে পুলিশের কাছে পাঠায়, কারাগার থেকে পুলিশের কাছে পাঠায়, তারে কি বলে? রিমান্ড। বুঝতে পারছেন? রিমান্ড, হ্যাঁ বল।
হ্যাঁ। জি। হ্যাঁ, মানে রিমান্ডের কারণ আপনি কোর্টে যারা যান আপনারা জানেন রিমান্ড কেন চায় পুলিশ। রিমান্ড চাই এই কারণে যে যখন কোনো ব্যক্তিরে গ্রেফতার করা হলো তারে সর্বোচ্চ পুলিশ রাখতে পারবে কয় ঘন্টা? 24 ঘন্টা। এখন 24 ঘন্টার মধ্যে তো ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেল, ম্যাজিস্ট্রেট হয় আসামিরে জামিন দিবে আর না এলে কারাগারে পাঠাই দিবে। এখন পুলিশের দরকার ওই আসামিরে আরো রাখা। এখন আরো রাখতে হইলে অনুমতি লাগবে কার? ম্যাজিস্ট্রেটের। এখন ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি চাইলেই তো ম্যাজিস্ট্রেট দিবে না। এই জায়গায় দেখতে হবে পুলিশকে প্রমাণ করতে হবে কি যে ওর অনার এই জায়গা তদন্ত আমার 24 ঘন্টার ভিতরে আমি ঠিকঠাক ভাবে তদন্ত করতে এখনো পারি নাই, তদন্ত সম্পন্ন করার জন্য তারে আমার আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। অথবা যদি আদালত মনে করে যে না এরে আরো জিজ্ঞাসাবাদ করলে আরো তথ্য পাওয়া যাবে, এরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলেই সে অপরাধ করেছে, তখনই তাকে আবার পাঠাবে কার কাছে? পুলিশের কাছে, ফেরত পাঠানো। ঠিক আছে, রিমান্ড মানে কি? ফেরত পাঠানো। আমি আপনারা একটা দুইটা জিনিস মনে রাখবেন। রিমান্ড আছে, কোড অফ সিভিল প্রসিডিওরে রিমান্ড আছে, ফৌজদারি কার্যবিধিতে রিমান্ড আছে। দুই রিমান্ডের অর্থ দুই। এই ফৌজদারি কার্যবিধিতে রিমান্ড মানে হলো আসামিরে ফেরত পাঠানো কার কাছে? পুলিশের কাছে। আর দেওয়ানি কার্যবিধির রিমান্ড হলো আপিল আদালত কোন মামলা পুনর্বিচারের জন্য ফেরত পাঠাচ্ছে বিচারিক আদালতে। তাহলে দেওয়ানি কার্যবিধির রিমান্ড অর্থ হলো মামলা ফেরত পাঠাচ্ছে কোথায়? আপিল আদালত। কার কাছে? বিচারিক আদালতে। আর ফৌজদারি কার্যবিধির রিমান্ডের অর্থ হলো যে ম্যাজিস্ট্রেট কোন আসামিরে পাঠাচ্ছে কার কাছে? পুলিশের কাছে। বুঝতে পারছেন? আচ্ছা। জি। আচ্ছা, তারপরে দেখেন, এই যে দেখেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক রিমান্ড মঞ্জুর। ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযুক্তকে আটক বা রিমান্ড মঞ্জুর। মামলাটি আন্ডারলাইন করেন, বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক। মামলাটি বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, ম্যাজিস্ট্রেট উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে আন্ডারলাইন করেন পুলিশ হেফাজতে বা জেল হেফাজতে এককালীন অনধিক গোল দিবেন 15 দিনের জন্য। কয় দিনের জন্য? 15 দিনের জন্য আটকের বা রিমান্ডের আদেশ দিতে পারে। তাহলে এখানে আমরা আরো একটা প্রশ্ন পেলাম, পরীক্ষায় প্রশ্ন আসবে যে যিনি রিমান্ড মঞ্জুর করবে তার কি ওই অপরাধের বিচারের ক্ষমতা থাকতে হবে? না। ধরেন রিমান্ড শুনানি সর্বদা করে আমলি আদালত, কগনিজেন্স কোর্ট। এখন একটা আমলি আদালত করে অলওয়েজ ম্যাজিস্ট্রেট, কখনো দায়রা জজরা, কখনো আমলি আদালত করে না। এখন খুনের মামলার বিচার তো করে দায়রা জজ, কিন্তু খুনের মামলার রিমান্ডের শুনানি করে কে? ম্যাজিস্ট্রেট। তাহলে ম্যাজিস্ট্রেটের ওই মামলা বিচার করার ক্ষমতা থাক বা না থাক, ম্যাজিস্ট্রেট কি করতে পারে? রিমান্ড মঞ্জুর করতে পারে। ঠিক আছে। এই এটা কত দাঁড়ায়? 167(2). একটানা কতদিন? 15 দিন। 15 দিনের বেশি পারবে না। পাইছেন? এ- আচ্ছা, লাল কলম আছে সাথে ভাই? লাল কলম তো দেখাতে হবে। বলেন মিতা, বলেন। পুলিশ হেফাজত মানে পুলিশের কাছে পাঠাবে, থানায় পাঠাবে। জেল হেফাজত ওই যে ইসলামপাড়া। কি? বলেন বলেন। না। হ্যাঁ, জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না। ওনার বুঝতে দেন, বুঝতে দেন। জেলে গিয়ে, জি, জেলে গিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা যাইতো তাহলে পুলিশ আর আলাদা করে রিমান্ড চাইতো না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন শুনেন, এই এই যে 167(2), এটা হচ্ছে তদন্ত পর্যায়ে রিমান্ড। একটু লেখেন, একটু এই জায়গায় একটু লেখেন যে তদন্ত পর্যায়ে রিমান্ড। পাশে লেখেন ধারা 167(2) এবং তদন্ত পর্যায়ে রিমান্ড। তদন্ত পর্যায়ে রিমান্ড 167(2). সবাই লেখেন, অনলাইনে যারা আছেন আপনারা একটু লেখেন, এই বইটাই লেখেন যে তদন্ত পর্যায়ে রিমান্ড, ব্র্যাকেটে লিখবেন ধারা 167(2). আর নিচে লিখবেন বিচারিক পর্যায়ে রিমান্ড, ধারা 344, ব্র্যাকেটে। বিচারিক পর্যায়ে রিমান্ড ধারা কত? 344।
344। তার মানে এবং এবং আরেকটা কথা লেখেন, এ জায়গায় আমরা খুঁটিনাটি সব পড়ি যাতে কোনো কিছু আসলে বাদ না যায়। লেখেন, রিমান্ড শব্দটির উল্লেখ আছে 344 ধারায়। রিমান্ড শব্দটির উল্লেখ আছে 344 ধারায়। রিমান্ড শব্দটির উল্লেখ আছে কত ধারায়? একটু বুঝেন, এখানে একটু বোঝার দরকার আছে। অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে যে রিমান্ড শব্দটার উল্লেখ আছে কত ধারায়, সবাই কিন্তু ম্যাক্সিমাম যদি উত্তর থাকে 167, 344, সবাই হয় দুইটা দাগাবে, আর নাহলে 167 দাগাবে। 167 দাগাবে, এটা হলো কনফার্ম। বুঝতে পারছেন? কিন্তু 167 যদি আপনি তল্লাশি করেন, 167তে কোনো রিমান্ড শব্দটা নাই। তাহলে রিমান্ড শব্দটা আছে কত ধারায়? 344 ধারায়। কিন্তু যদি বলেন যে বিচারিক রিমান্ড কয় প্রকার, মানে ফৌজদারি কার্যবিধিতে দুই ভাবে রিমান্ড মঞ্জুর করে, একটা হলো তদন্ত পর্যায়ে, আর একটা হলো কোথায়, বিচারিক পর্যায়ে। তদন্ত পর্যায়ে কত ধারা? 167(2), আর বিচারিক পর্যায়ে 44। ধন্যবাদ। আর যদি বলে রিমান্ড কাকে বলে, রিমান্ড মানে হলো কোনো আসামিকে আদালত, গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে আদালত পুলিশের হেফাজতে পাঠাচ্ছে, এটাকে কি বলে? রিমান্ড। একটানা কতদিনের জন্য? এবং আরেকটা জিনিস শুনেন, রিমান্ডের বিরুদ্ধে প্রতিকার রিভিশন। রিমান্ড মঞ্জুর করুক না মঞ্জুর করুক, প্রতিকার কি? রিভিশন, উচ্চ আদালতের রিভিশন। পনেরো দিন মনে রাখেন, মানে এককালীন 15 দিন। ইচ্ছা করলে যখন আবার রিমান্ড চাবে, আবারও সর্বোচ্চ 15 দিন। হ্যাঁ, ওই তো। আপাতত এটা মনে রাখেন যে রিমান্ড তো ইচ্ছা করলে অনেকবার চাইতে পারে আদালত, মানে পুলিশ অফিসার। এককালীন কয়দিন? 15 দিন। ধরেন ধরেন একজনের 15 দিন রিমান্ড দিল, আবারও যদি তার রিমান্ডে নেওয়ার দরকার, আবার যদি চাই, আবার দিতে পারে কত? 15 দিন। এটা হলো কথা। আচ্ছা, তাহলে আমরা জেনে জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো। ডান সাইডে একটু দেখেন, যদিও জেনে রাখা ভালো, দেখলে দেখেন, সর্বোচ্চ সর্বসাকুল্যে 15 দিনের রিমান্ড বা পুলিশ হেফাজতে রিমান্ডের আদেশ দিতে পারে। তারপর দেখেন, সর্বোচ্চ তদন্তের মেয়াদ 120 দিন। এটা নির্দেশনামূলক, বাধ্যতামূলক না। জেনে রাখা ভালোর আগে ওই যে নিচে আমরা একটু পড়ে আসি, যে 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে, পেয়েছেন? 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে গোল দেন, 167(5) গোল দিয়ে 3টে স্টার দেন। এখান থেকে প্রশ্ন আসে যে পুলিশ তদন্ত শেষ করবে কতদিনের মধ্যে? পুলিশ যে কোনো অপরাধের তদন্ত শেষ করবে 120 দিনের মধ্যে। তবে এই 120 দিনের মধ্যে শেষ করতে সে বাধ্য না, এটা হলো নির্দেশনামূলক। সে করলে ভালো, না করলে সমস্যা নাই। দেখেন, মানে না করলে পুলিশে আপনি দায় দিতে পারবেন না যে কেন তুমি 120 দিনের মধ্যে শেষ করতে পারলা না, এটা তার পেশাগত অসদাচরণ হিসেবে বিবেচনা হবে না। দেখেন যে ফৌজদারি কার্যবিধির 167 ধারায় পুলিশের তদন্তের আন্ডারলাইন করবেন যারা অনলাইনে আছেন, সর্বোচ্চ সময় 120 দিন উল্লেখ করা হয়েছে। এটা নির্দেশনামূলক। আচ্ছা, এটা কিন্তু কার্য দিবস না। এটা কি বলে? যদি উক্ত 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আন্ডারলাইন করেন ভাই, যদি 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হয় তাহলে কি হবে? তাহলে যেটা হবে দেখেন, যে যে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন, বা যে ম্যাজিস্ট্রেট অপরাধটি তদন্ত করার নির্দেশ দিয়েছে, সে আসামিকে, আন্ডারলাইন করবেন, জামিনে মুক্তি দিতে আদেশ দিতে পারে। একটু একটু বুঝেন, যদি 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে পারে নাই, ধরেন এর মধ্যে আসামি এখনো কারাগারে আছে, তাহলে ম্যাজিস্ট্রেট তারে কি দিতে পারে? জামিনে মুক্তি দিতে পারে। এবং যে আসামি পক্ষের আইনজীবী, তার গ্রাউন্ড হবে কি, ইওর অনার, যে ফৌজদারি কার্যবিধির 167(5) ধারায় আছে, যেহেতু 120 দিনের মধ্যে তদন্ত শেষ হয় নাই, ইওর অনার, আপনি ইচ্ছা করলে এখানে জামিন দিতে পারেন। আসামি জামিনের হকদার, কিন্তু আবার কোয়া যাবে না, বলা যাবে না যে আপনি জামিন দিবেনই। এটা তার কি ক্ষমতা? বিবেচনামূলক। তবে কথা আছে, আমলি আদালত, হ্যাঁ। তবে কথা আছে, দেখেন, অপরাধটির জন্য শাস্তি কোল দিবেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, বা 10 বছরের অধিক কারাবাস,
যদি না অপরাধটির জন্য শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 10 বছর অধিক কারাবাস হয়। অর্থাৎ ধরেন পুলিশ 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে পারে নাই, বাট আসামি যে মামলার আসামি, যে অপরাধের আসামি, সেটা হলো দেন খুনের মামলা, ডাকাতির মামলা, বা রাতের বেলায় দস্যুতার মামলা। এই তিনটা অপরাধের সাজাই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের বেশি। তাহলে যতই 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারুক, এই জায়গায় ম্যাজিস্ট্রেট কিন্তু জামিন দিবে না। কেন দিবে না? কারণ উনি জামিন দিতে পারে যে অপরাধের সাজা কত, 10 বছরের কম। 10 বছরের, বা উনি ইচ্ছা করলে চুরির মামলায় দিতে পারে, চুরির সাজা আছে 10 বছরের কম। বুঝতে পারছেন? কিন্তু দেখেন, দায়রা আদালত তার সন্তুষ্টি অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ বা 10 বছরের অধিক মেয়াদে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রেও আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। বাট দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট যা পারে না দায়রা আদালত তাও পারে, ম্যাজিস্ট্রেট যা পারে তাও পারে, মানে দায়রা আদালত জামিনে মুক্তি দিতে পারে। তাহলে আমার এই জায়গায় কি কি মনে রাখতে হবে? 167(5)-এ মনে রাখতে হবে যে পুলিশের তদন্তের সীমা 120 দিন, নির্দেশনামূলক। 120 দিনের মধ্যে তদন্ত শেষ না করলে পুলিশের পেশাগত অসদাচরণ হবে, হবে না। তবে যদি আসামি জেল হাজতে থাকে, তাকে জামিনে মুক্তি দিতে পারে ম্যাজিস্ট্রেট, যদি ওই অপরাধটা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ডযোগ্য অপরাধ না হয়। আর যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড 10 বছরের অধিক হয়, জামিনে মুক্তি দিতে পারে কে? দায়রা আদালত। দায়রা আদালত। ঠিক আছে? এখানে নট অনলি দায়রা জজ, দেখেন দায়রা আদালত বলছে। দায়রা আদালত মানে কি? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, আর একটা লোকে যুগ্ম দায়রা। এখন কথা আছে, সামনে আমরা পড়বো যে দায়রা জজ আবার দুইটা অপরাধে এই 167(5)-এ জামিন দিতে পারবে না। একটা হলো দণ্ডবিধির 400 ধারা আর 401 ধারা। এই দায়রা জজ মানে দায়রা আদালত দুইটা অপরাধেও জামিন দিতে পারবে না। একটা হলো 400 ধারা দণ্ডবিধির, একটা হলো 401 ধারা। 400 ধারায় আছে ডাকাত দলের সদস্য, 401-এ আছে চোর দলের সদস্য। ওনাদের ভিআইপি সম্মান দিছে যে আপনাদের তদন্ত যদি 120 দিনের মধ্যে শেষ নাও হয়, আপনাদের জামিন দেওয়া যাবে না। এখন আপনি বলতে পারেন যে তাহলে 400 ধারা 401 ধারার মামলায় যারা পড়ে তারা কি কোনোদিন জামিন পাবে না? হ্যাঁ পাবে, কিন্তু আপনি এই গ্রাউন্ড দেখায় জামিন দিতে পারবেন না। বলতে পারবেন না যে ওনার 120 দিনের মধ্যে তদন্ত শেষ হয় নাই, জামিন দেন, এই গ্রাউন্ডে হবে না। বুঝতে পারছেন? তাহলে আবারও পরীক্ষা এখানে এখান থেকে প্রশ্ন আসবে যে 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না হয়, তাহলে দায়রা আদালত নিম্নের কোন অপরাধের ক্ষেত্রে জামিন দিবে না? দিবে না, এটাই বাধ্যতামূলক ওনার জন্য। কি কি? দণ্ডবিধির 400 আর 401। 400-তে কি আছে? ডাকাত দলের সদস্য। আর 401-এ আছে কি? চোরের দলের সদস্য। আচ্ছা একটু পড়ি দেখেন। অর্থাৎ 120 দিনের মধ্যে পুলিশ কোনো অপরাধের তদন্ত শেষ না করতে পারলে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ এবং যে অপরাধের শাস্তি 10 বছরের বেশি সেই অপরাধ ছাড়া অন্যান্য অপরাধের ক্ষেত্রে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। কিন্তু 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে দায়রা আদালত সকল ধরনের ক্ষেত্রে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে, সকল ধরনের অপরাধের ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে জামিনে মুক্তি দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এখানে একটু লেখেন, তবে 400 401 ধারায় জামিন দিতে পারবে না। দণ্ডবিধির 400 401 ধারায় জামিন দিতে পারবে না। আর 400 ধারায় তো আছে কি? ডাকাত দলের সদস্য। আর 401-এ আছে কি? চোর দলের সদস্য। অনলাইনে যারা আছেন আপনারা কি বুঝতেছেন কিনা প্রশ্ন করেন। চুপচাপ আছেন কিছু, না বুঝলে প্রশ্ন করেন ভাই। ঠিক আছে স্যার। আপনাদের ক্লাসের জন্য এই জায়গায় ওয়াইফাই নিয়ে আসছি, যে সিমের নেটে কাজ হয় না। ধন্যবাদ স্যার। আচ্ছা দেখেন, আচ্ছা পেতে মানে সমস্যা নাই, জেনে রাখা ভালো। তো একটু দেখেন, গোল দিবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা 167 ধারায় রিমান্ডের আদেশ কারণ সহ প্রেরণ করবে যথাক্রমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট। আপনাদের পুরাতন বইতে নাই, সো এটা একটু স্টার্ট দিয়ে লেখেন। আমি একটু বলি, লিখবেন একটু লেখেন স্টার্ট দিয়ে, পুরাতন বই নাই। যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, একটু লেখেন, পুরাতন বইতে নাই, লিখবেন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, হ্যাঁ যার আছে তার লেখা লাগবে না, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করলে, রিমান্ড মঞ্জুর করলে উক্ত বিষয়ে রিপোর্ট করবে, রিপোর্ট করবে সিজেএম। সিজেএম লেখেন সংক্ষেপে, সিজেএম মানে কি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিএমএম এর নিকট, মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। একটু লেখেন, আমি ব্যাখ্যা দিই। যদি আপনি রিমান্ডের আবেদন করেছিলেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে, বা রিমান্ডের আবেদন করেছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে, উনি মঞ্জুর করছে, এখন ওই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ওই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই যে রিমান্ড যে উনি মঞ্জুর করছে, এই বিষয়ে উনি আবার রিপোর্ট দিবে কার কাছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন। উনি জানাবে যে আমার কাছে অমুক মামলায় রিমান্ড চাওয়া হয়েছিল, আমি রিমান্ড মঞ্জুর করছি, এই বিষয়ে অবগত করবে প্রথম শ্রেণী বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। সো এখান থেকে এইভাবেই প্রশ্ন আসবে যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি রিমান্ড মঞ্জুর করে, তাহলে উনি রিমান্ডের এই আদেশ সহ রিপোর্ট করবে কার কাছে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে চিফ জুডিশিয়াল, আর প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হলে কে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিবিআই। এবার আরেকটু লেখেন স্টার দিয়ে, লেখেন যে সিজেএম, সিজেএম বা সিএমএম, সিজেএম বা সিএমএম রিমান্ড মঞ্জুর করলে, রিমান্ড মঞ্জুর করলে উক্ত বিষয়ে রিপোর্ট করবে দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতের নিকট, দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতের নিকট, দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতের নিকট, বিবিআই, বিবিআই, এই দুইটা জিনিস। হ্যাঁ। না, সাবসেকশন মনে রাখার দরকার নাই, বুঝতে পারছেন? আপনি জাস্ট মনে রাখবেন এই জায়গা দুইটা জিনিস, প্রথম শ্রেণী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ড দিলে উনরা জানাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর রিমান্ড যদি মঞ্জুর করে সিএমএম বা সিজেএম, মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে উনরা জানাবে কারে, দায়রা জজ বা মহানগর দায়রা জজ আদালত। ঠিক আছে? এক কথায় স্যার ওনার মঞ্জুর করলে ওনার জানাবে উচ্চ আদালতে, ওনার উচ্চ আদালতে, আর চিফ আর লিডার ওর উচ্চ আদালত দাঁড়া, এটা মনে রাখতে। আচ্ছা, এবার ওই পাশে একটু জেনে রাখা ভালো, তো এখানে একটু বাদ থেকে গেছে, তো এটা যদি একটু দেখেন, যে জেনে রাখা ভালো যে সর্বোচ্চ তদন্তের মেয়াদ 120 দিন, এটা নির্দেশনামূলক বাধ্যতামূলক না। তারপরে দেখেন 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে আসামিরে জামিনে মুক্তি দিতে পারে। ম্যাজিস্ট্রেট পারে হলো যখন সে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের নিচের অপরাধের ক্ষেত্রে পারে, আর দায়রা আদালত সব ক্ষেত্রেই পারে, তবে দায়রা আদালত দুইটা অপরাধে পারে না, দণ্ডবিধির 400 ধারা 401 ধারা। এছাড়া এটা একটু গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করেন, তৃতীয় বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি তাকে বিশেষভাবে ক্ষমতা না দেওয়া হয়, তাহলে সে 167 ধারায় আটক আদেশ দিতে পারে না। আটক আদেশ মানে হলো রিমান্ডের আদেশ দিতে পারে না। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি রিমান্ড মঞ্জুর করতে পারে, উত্তর হচ্ছে না। পারে কখন, যদি তারে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। বই আনেন নাই? আচ্ছা, কোনটা, সেটা বিচারের এখতিয়ার থাকুক বা না থাকুক। দেখেন, তাহলে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারে, পারে না। পারবে কখন, যদি তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়। আর তারপরে দেখেন যে 167(5) ধারায় জামিন মঞ্জুর করা আদালতের কি ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা। তাহলে এখানে যা পড়লাম আমি একটু সামারি বলে দিই। দেখেন, এই জায়গায় আমরা পড়লাম যদি কাউরে বিনা পরোয়ানায় গ্রেফতার করে, তারে পুলিশ হেফাজতে রাখতে পারবে সর্বোচ্চ 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করতে হবে নিকটস্থ ম্যাজিস্ট্রেটে, তবে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে যে সময় লাগবে, এই সময়টা 24 ঘন্টার মধ্যে থেকে বাদ দিতে হবে। ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলেন, ম্যাজিস্ট্রেট যদি
মনে করে যে পুলিশের আরো তদন্ত করা দরকার বা এই বিষয়ে সে অপরাধ করেছে, আরো তার কাছ থেকে আরো তথ্য উদ্ঘাটিত হতে পারে, ম্যাজিস্ট্রেট ওই গ্রেফতারকৃত আসামিকে পুলিশ হেফাজতে যদি আবার ফেরত পাঠায়, এটা বলে রিমান্ড। উনি 167(2) ধারায় তদন্ত পর্যায়ে রিমান্ড মঞ্জুর করতে পারে একটানা 15 দিন। এবং রিমান্ড যদি মঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, কোনটা এই বিষয়ে জানাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে। আর রিমান্ড যদি মঞ্জুর করে আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কোনটা রিপোর্ট করবে মহানগর দায়রা আদালত বা শুধু দায়রা আদালতে। আর একটা জিনিস মনে রাখবে, রিমান্ড আছে দুই জায়গায় ফৌজদারি কার্যবিধিতে। তদন্ত পর্যায়ে রিমান্ড 167(2), বিচারিক পর্যায়ে রিমান্ড 344। যদি বলে রিমান্ড শব্দটা আছে কত দ্বারায়? 344 দ্বারায়। রিমান্ড মঞ্জুর করতে পারে যে কোনো ম্যাজিস্ট্রেট, তার বিচারের ক্ষমতা থাকুক বা না থাকুক। তবে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারে না যদি তাকে বিশেষ ক্ষমতা না দেওয়া হয়। বুঝতে পারছেন? রিমান্ড মঞ্জুর করুক বা না করুক, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন, উচ্চ আদালতে রিভিশন। এই হলো মোটামুটি আমাদের রিমান্ড বিষয়ক তথ্যাবলী। আর এছাড়া 167(5) দ্বারা করেছি যে জামিনের ক্ষেত্রে, সরি, পুলিশের তদন্তের মেয়াদ হলো 120 দিন। 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ করতে না পারে, ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারে 10 বছরের নিচে যে সকল অপরাধের সাজা, সেই সকল ক্ষেত্রে। দায়রা আদালত সকল অপরাধের জামিন দিতে পারে, তবে দুইটা অপরাধের জামিন দিতে পারে না। একটা হলো দণ্ডবিধি 400 ধারা আছে ডাকাত দলের সদস্য, আর 401 ধারায় আছে কি? চোর দলের সদস্য। তো আমরা বিগত বছর প্রশ্ন একটু স্ক্রিনে লক্ষ্য করেন যে 2015 সালের একটা পরীক্ষা এসেছে যে তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তা ক্ষমতা দিতে পারে অনধিক কত? 15 দিন। এছাড়া 2 নম্বর প্রশ্নটা দেখেন, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের তদন্ত যদি 120 দিনের মধ্যে শেষ না হয়, তবে আসামি কি করবে? জামিনে মুক্ত হতে পারে। বাট এই জামিনদার দিবে কে? দায়রা আদালত। জি, ধন্যবাদ। 3 নম্বর দেখেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যায়? 24 ঘন্টা। 4 নম্বর, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 অনুসারে 120 দিনের মধ্যে মামলা তদন্ত কার্য সম্পন্ন করার বিধানটি কি মূলক? বলেন। নির্দেশনামূলক। আর এখানে মোটামুটি যে প্রশ্ন প্রশ্ন যা আছে এগুলা পারবেন ইনশাল্লাহ, করে নেবেন। যদি আমি একটু এটা যদি একটু দেখি, 13 নম্বর প্রশ্নটা, এটা একটু গুরুত্বপূর্ণ, ভালো আসার মতো, যে পুলিশের পুলিশের তদন্তের 120 দিন গণনা শুরু হবে। দেখেন, 120 দিন শুরু হবে অপরাধ সংগঠনের আন্ডারলাইন সংবাদ প্রাপ্তির তারিখ হতে আর ম্যাজিস্ট্রেটের তদন্তের আদেশ হতে। উত্তর হচ্ছে ক এবং খ উভয়। 3টে স্টার দেন, গুরুত্বপূর্ণ। একটা হলো অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির তারিখ হতে, আর একটা কি? ম্যাজিস্ট্রেটের তদন্তের আদেশ হতে। 15 নম্বরটা দেখেন ভাই, যে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের তদন্ত যদি 120 দিনের মধ্যে সমাপ্ত না হয়, তবে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। কে পারে? এই জায়গা শুধুমাত্র পারে কে? দায়রা আদালত। এই আশিকুজ্জামান সাহেব, আপনি বলেন যে দায়রা আদালতের সাথে দায়রা জজ আদালতের পার্থক্য কি? দায়রা জজ আদালতের পার্থক্য কি? এক না? ওমর ফারুক, বলছি যে দায়রা আদালতের সাথে দায়রা জজ আদালতের পার্থক্য কি? এক জিনিস কিনা? দায়রা জজ আদালত। রুমা বলেন, রুমা আপনি বলেন। মায়ের খাবেন এতদিন পরে? দায়রা আদালত দেওয়ানি মামলা। প্রশ্ন তাহলে উত্তর। আরিফ সাহেব বলে দেন দিই। স্যার, আদালত বলতেছেন দায়রা আদালত, আবার দায়রা জজ আদালত। এটা এটা কিন্তু স্যার দেওয়ানি এক ফৌজদারি না, সেটা না। জিনিসটা বলেন নাই। শব্দ ছাড়ছে, শব্দ ছাড়ছে, শব্দটা আগে বলেন। দেওয়ানি বলবেন তো উপস্থিতি। এই থামেন থামেন। দায়রা আদালত বলতে 3 ধরনের বিচারকের আদালতটাই বোঝায়। দায়রা আদালত, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা আদালত। আর যদি বলে দায়রা জজ আদালত বলে, তাহলে তো শুধু ওই যে একজনের আদালতই দায়রা জজ আদালত। তাই এটারে দেওয়ানি ফৌজদারি বানাচ্ছেন। সেই জন্য আবার
প্রশ্ন আগে প্রশ্ন কি আছে? থামেন। আচ্ছা প্লিজ প্লিজ সাইলেন্স সাইলেন্স। দায়রা আদালতে তিন শ্রেণীর বিচারক থাকেন: দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। তো দায়রা জজের আদালতে বলে দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজের আদালতে বলে অতিরিক্ত দায়রা জজ আদালত, আর যুগ্ম দায়রা জজের আদালতে বলে কি যুগ্ম দায়রা জজ আদালত। এই রাগ হওয়া যাবে না। আমি তো কথাটা বলছি দায়রা জজ আদালত মানে সেটা অবশ্যই দেওয়ান সাইড মানে যদি জেলা জজ আদালত দায়রা তো করতেছে ওদের সাইড তো কিন্তু এটা পাস আমি সহকারী জেলা জজ আদালত তো সহ মানে দেওয়ান সাইড। আচ্ছা মাসুদ, আপনি মাথা ঠান্ডা করেন। হ্যাঁ, এই অনলাইনে যারা আছেন আপনাদের আরেকটা লিংক দিচ্ছি, এই লিংকে জয়েন করবেন। এখন লাইন কেটে যাবে বুঝছেন, আবার ওই লাইনে জয়েন করেন ওই লিংকে। ঠিক আছে স্যার। কি ভাই? আচ্ছা তারপরে আমরা এখানে 18 নম্বর প্রশ্নটা ভিভিআই, এটা দেখেন যে 167 ধারার অধীন কোনো আটক আদেশ দিতে পারে না প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। কে পারে না? দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে না, বাট তারা পারে কখন? যদি বিশেষ ক্ষমতা দেওয়া হয়। সতেরো নম্বরটা ভিভিআই দেখেন, যে কথা বলতেছিলাম যে ফৌজদারি কার্যবিধির 167(5) ধারার বিধান, অর্থাৎ 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে আসামিকে জামিনে মুক্তি দিতে হবে, এই বিধানটি প্রযোজ্য হবে না দণ্ডবিধি 400 এবং 401 ধারার জন্য। একেবারে নিচে চলে আসেন, দেখেন বলা আছে যে দণ্ডবিধির 400 ধারায় আছে কি ডাকাতির সদস্য হওয়া, আর 401 ধারায় আছে চুরির সদস্য হওয়া, মানে চোরাই দলের সদস্য হওয়া, চোর দলের সদস্য হওয়া। তো এই পর্যন্ত, আর বাকি যা আছে পারবেন ইনশাল্লাহ। আমরা চলে আসি হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া, এটা একটু দেখেন। আর রিমান্ড নিয়ে কোনো প্রশ্ন অনলাইন অফলাইনে আপনাদের আছে কিনা, রিমান্ড বুঝছেন কিনা, বা তদন্ত নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা পরবর্তী টপিকে চলে আসি। দেখেন প্রশ্ন আছে কিনা অনলাইনে যারা আছেন বা অফলাইনে যারা আছেন। হ্যাঁ, ওরা ওরা তো বিশেষ ক্ষমতা পাইয়ে তৃতীয় তৃতীয় রিমান্ডিং করলো। ওরা কি কোনো জায়গায় আবার রিপোর্ট দেবে? হয়তো স্যারের কাছে। ওরা কার কাছে রিপোর্ট দেবে বলেন? ওরা কার অধীনস্থ? চিফ স্যারের কাছে দিবে। হ্যাঁ, ওরা বিশেষ ক্ষমতা। আচ্ছা, অনলাইনে কোনো প্রশ্ন আছে? না স্যার। লুৎফুন্নাহার, বিনা, মুন্নি আপনাদের আছে কিনা? না স্যার, সেসব আসে না। আচ্ছা ধন্যবাদ। দেখেন আমরা চলে আসি হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া, অফ প্রসেস টু কম্পেল অ্যাপিয়ারেন্স। এতদিন আমরা জানলাম বিনা পরোয়ানায় গ্রেফতার টেফতার করে, এখন বিনা পরোয়ানায় ছাড়া আপনারা আদালতে একটু সম্মান দিতে চাই, যে নোটিশ জানাচ্ছে বা আপনারা যাই বাসা থেকে ধরে নিয়ে আসবে ওই ওয়ারেন্ট সহ আর কি। তো এই যে যে হাজির হওয়ার যে প্রক্রিয়া দেখেন, আদালতে অভিযুক্তকে হাজির করার প্রক্রিয়া। আচ্ছা আমি একটা প্রশ্ন আশা করতেছিলাম আপনারা কেউ করেন না, কারণ আপনারা ওই ভাবেন না ওই পর্যায়ে, যদি এটা তো করলেন না যে যদি কোনো ব্যক্তিরে পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে তো ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে, ধরেন পুলিশ 24 ঘন্টার মধ্যে করে নাই, তাহলে কি হবে? কি করবে? কি করবে বলেন? যে কে হিসাব নেবে? সেক্ষেত্রে ওই যে দেখবেন রিট অফ হ্যাবিয়াস কর্পাস করতে হবে। হ্যাবিয়াস কর্পাস, বন্দি হাজির রিট। বন্দি হাজির রিট আমাদের ফৌজদারি কার্যবিধির আছে 491 ধারায়, আর সংবিধানের আছে 102 অনুচ্ছেদে। হাইকোর্টে গিয়ে রিট করবেন। এই যে যে 5 জন না 6 জন সমন্বয়ক রয়েছে যে ডিবি অফিসে রেখে বিবৃতি দিছে, তাদের বিরুদ্ধে রিট করতে আজকে। তো সেখানে কালকে তাদের জবাব দর্শাতে মানে কারণ দর্শাইতে বলছে যে হয় তাদেরকে আদালতে হাজির করবে নাহলে মুক্তি দিবে, কিন্তু ওই জায়গায় তো কোনো কিছু এক জায়গায় তো আটকে কি রাখা যাবে না। সো আপনি যদি 24 ঘন্টার মধ্যে
পুলিশ যদি কাউকে আটকে রাখে সেক্ষেত্রে করতে হবে হাইকোর্টে গিয়ে কি বলেন, রিট করতে হবে। এই রিটটা বলে বন্দি হাজির রিট বা বন্দি প্রদর্শন রিট, ইংরেজিতে বলে রিট অফ হ্যাবিয়াস কর্পাস। যাই হোক, জি, হ্যাঁ ইনশাল্লাহ সামনে আছে জি। তো দেখেন, কাউরে হাজির করা যায় সমনের দ্বারা। সমনের দ্বারা আছে 68 থেকে কত 74, গোল্ডেন। হুলিয়া বা ক্রোক আদেশ দ্বারা এটা আছে 87 থেকে কত 89। অভিযুক্তকে গ্রেফতার করে বাই অ্যারেস্টিং দ্য অ্যাকিউজড। গ্রেফতার করারে আবার ভাগ করা যায়, একেবারে নিচে আসেন, গ্রেফতার করারে যায় ভাগ করা যায় দুই ভাগে। একটা হলো পরোয়ানা সহ গ্রেফতার 75 থেকে 86, পাইছেন? আর একটা হলো গ্রেফতারি পরোয়ানা ছাড়া। পরোয়ানা ছাড়া গ্রেফতার কোথায় কোথায় করে আমরা জানি, 54, 55, 57 আর কত 151। তো তাহলে কোন ব্যক্তিকে হাজির করার জন্য আদালতের কাছে পদ্ধতি আছে মোট তিনটা। এক, সমন দ্বারা। সমন সম্পর্কে বলছে কত 68 থেকে 74। দুই, হুলিয়া বা ক্রোক দ্বারা, এই সম্পর্কে বলছে কত 87 থেকে 89। তিন, কাউকে গ্রেফতারি পরোয়ানা দ্বারা, মানে কাউকে অ্যারেস্ট করে আর কি, পরোয়ানা, পরোয়ানা ছাড়া আবার পরোয়ানা সহ। পরোয়ানা ছাড়া আছে হচ্ছে আপনার 54, 55, 57, 151, আর পরোয়ানা সহ আছে 75 থেকে কত 86। আপাতত এতটুকু জানলেই হবে। আমরা চলে আসি সমনের ক্ষেত্রে, আসি সমন। চলে আসেন পরের পেজে, সমন কাকে বলে। সমন কাকে বলে এটা যদি বলি, সমন হচ্ছে যে মোটামুটি আপনারা জানেন নোটিশ দেয় কোনো কিছু বিষয়ে কারো অবগত করার, অবগত করে কিসের মাধ্যমে, নোটিশের মাধ্যমে। তো মূল মামলা যখন কারো ব্যক্তির বিরুদ্ধে কোর্টে গিয়ে দায়ের করা হয়, মানে ম্যাজিস্ট্রেটের কাছে, তখন ম্যাজিস্ট্রেট যদি আমলে নেয়, আমলে নেওয়া মানে হচ্ছে 204 ধারায় সমন অথবা করেন। সমন হওয়া মানে হলো, সমন দেওয়া মানে হলো, যদি আরিফ সাহেব একটা মামলা করছে একজনের বিরুদ্ধে, আদালত যদি সমন দেয় আসামিদের নামে, তাহলে ওই সমনটা দেবে আসামিদের কাছে এবং আসামিদের জানাবে যে আপনারা অমুক তারিখে হাজির হয়ে কারণ দর্শাবেন যে কেন আপনাদের বিরুদ্ধে মানে ওয়ারেন্ট ইস্যু করা হবে না, পদক্ষেপ নেওয়া হবে। বুঝতে পারছেন? সমন দেওয়া মানেই হচ্ছে ওই দিন গিয়ে আবার আপনার কি নিতে হবে, জামিন নিতে হবে আর কি। তো সমন হচ্ছে আর অবগত করা যে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, অমুক তারিখে আপনার কি হতে হবে, হাজির হতে হবে। অমুক তারিখে যদি আপনি হাজির না হন, তাহলে আপনার বিরুদ্ধে কি দিয়ে দিবে, ওয়ারেন্ট দিয়ে দিবে। তো কোন মামলায় আগে সমন দিবে নাকি ওয়ারেন্ট দিবে কেউ বলবেন না। আশিক সাহেব বলেন, দ্বিতীয় তফসিলের কত কলমে আছে, কত কলাম? ধন্যবাদ। দ্বিতীয় তফসিলের চতুর্থ কলাম। সমন দিবে নাকি ওয়ারেন্ট দিবে। আচ্ছা আমরা একটু পড়ি, দেখেন। তো আর একটা বিষয়, মূল মামলায় যখন বিবাদীরে মানে প্রতিপক্ষরে জানানো হয় এটাকে বলে সমন। আর মূল মামলা ছাড়া অন্য কোনো দরখাস্ত টরখাস্তর ক্ষেত্রে যখন জানানো হয় সেটাকে বলে কি, নোটিশ। জিনিস একই, বাট মূল মামলার ক্ষেত্রে বলে সমন, অন্যান্য ক্ষেত্রে কি বলে, নোটিশ। দেখেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী গোল দিবেন। সমন দুই ধরনের হতে পারে। কোন ব্যক্তিকে, আন্ডারলাইন করেন, ব্যক্তিকে হাজির করার জন্য সমন 68 থেকে 74, এবং কোন দলিল বা অন্যান্য জিনিস হাজির করার জন্য সমন কত 94 থেকে 95। সো ব্যক্তিকে যদি বলে যে সমন কয়, ফৌজদারি কার্যবিধিতে সমন কয় ধরনের, দুই ধরনের। ব্যক্তির প্রতি 68 থেকে 74, আর বস্তুর প্রতি 94 থেকে 95। ধন্যবাদ। আমরা একটু চলে আসি ব্যক্তির প্রতি সমন। পাইছেন সবাই? ধারা 68 থেকে 74 দেখেন, আদালত যে ব্যক্তিকে আদালতে হাজির করতে চায় তার বরাবর সমন ইস্যু করবে। আদালত সমন প্রদান করে। সমন, আন্ডারলাইন করবেন, পুলিশ অফিসার কর্তৃক বা সরকার কর্তৃক নিয়োগকৃত ব্যক্তি বা কোনো সরকারি কর্মচারী কর্তৃক জারি হবে। মানে বিবাদী বরাবর বা আসামি বরাবর এই সমনটা পৌঁছাই দিবে কে, পুলিশ অফিসার, সরকার কর্তৃক নিয়োগকৃত ব্যক্তি অথবা সরকারি অন্য যে কোনো কর্মচারী। তারপরে দেখেন, যার বরাবর সমন জারি করা হয় সম্ভব হলে তার নিকট গোল দিবেন, ব্যক্তিগতভাবে সমনের গোল দিবেন, একটি কপি দিয়ে আসতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসে যে যার বরাবর সমন জারি করা হয় তাকে সমনের কয়টা কপি দিয়ে আসতে হবে, একটি কপি। এটা গুরুত্বপূর্ণ, লাস্টের লাইন, সমনে তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের গোল দিবেন, সাবালক পুরুষ ব্যক্তির নিকট সমনের একটি কপি দিয়ে আসতে হবে। ধরেন আরিফ সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে,
আদালত সমন দিছে, কর্মকর্তা গিয়ে ওই সমনটা আরিফ সাহেবের বাসায়, ওনার যারা আছে সবাই মহিলা, পুরুষ সাবালক কেউ নাই। এখন তাদের কাছে কি ফৌজদারি কার্যবিধির ফৌজদারি মামলা সমন দিতে পারবে কিনা? পারবে না, বুঝতে পারছেন? অবশ্যই আরিফ সাহেব বাসায় না থাকলে দিতে পারতো কার কাছে? যদি সাবালক, পুরুষ বলতে বোঝায় 18 বছরের বেশি বয়সী কোনো পুরুষ। ঠিক আছে, এখন আর একটা জিনিস বুঝেন, এই জায়গায় একটা লেখেন, দেওয়ানি মামলার ক্ষেত্রে সাবালক যে কোনো ব্যক্তি। লিখবেন যে দেওয়ানি মামলার ক্ষেত্রে সাবালক কি? যে কোনো ব্যক্তি। কি ভাই? দেওয়ানিতে, দেওয়ানি মামলার সমন সাবালক পুরুষকেও দেওয়া যাবে, সাবালক নারীরাও দেওয়া যাবে, কিন্তু ফৌজদারিতে কি? দেওয়ানি তো 2012 সাল পর্যন্ত সাবালক পুরুষই ছিল, 2012 সালে সংশোধন করে প্রাপ্তবয়স্ক যে কোনো সদস্য এই শব্দটা বোঝানো হয়েছে। তো আপনি এই জায়গায় দুইটা জিনিস মনে রাখবেন, যে যদি দেওয়ানি মামলার সমন যার প্রতি জারি হবে, দেওয়া না গেলে কার কাছে দিতে হবে? সাবালক পুরুষ। দেওয়ানি মামলা হলে সাবালক যে কোনো ব্যক্তি, আর ফৌজদারি হলে সাবালক পুরুষ। রাখেন, যদি কেউ আসে আবার। সমনের একটি কপি দিতে হবে। এ জায়গায় 68 ধারা টারা কিছু মনে রাখার দরকার নাই, জাস্ট ফ্যাক্ট মনে রাখেন যে সমন জারি করে পুলিশ অফিসার, সরকার কর্তৃক নিয়োগকৃত কোনো ব্যক্তি বা সরকারি কর্মচারী, সমনের কয়টা কপি দিতে হবে? একটা কপি দিতে হবে। সমনের তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে ফৌজদারি মামলা সমন কার কাছে দেওয়া যাবে? সাবালক পুরুষ ব্যক্তি। আচ্ছা, 72 ধারাটা দেখেন, ধারা মনে রাখার দরকার নাই। দেখেন, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি, অর্থাৎ সরকারি কর্মকর্তার উপর সমন জারি, যেটা যে প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, সে যে অফিসে চাকরি করে বল দিবেন তার প্রধান কর্মকর্তা বরাবর সমন জারি করতে হবে। ব্র্যাকেটে লেখেন 2টি কপি। কয়টা কপি? প্রজাতন্ত্রের কর্মচারীর ক্ষেত্রে মানে সরকারি কর্মকর্তার ক্ষেত্রে সমনের কয়টা কপি দিতে হবে? যদি ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে একজন চাকরি করে, ধরেন বিচারকের নামেই মামলা হলো, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনার কাছে সমন যদি যায়, এই সমনটা কার কাছে যাবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দিবে। কয়টা কপি? 2টা কপি। প্রশ্ন আসবে এইভাবে যে প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি করলে কয়টা কপি দিতে হবে? কার কাছে দিতে হবে? সে যে অফিসে চাকরি করে অফিসের প্রধান বরাবর। 73 দেখেন, স্থানীয় সীমানার বাইরে সমন জারি। স্থানীয় সীমানার বাইরে স্থানীয় সীমানার বাইরে আসলে কারে বলে? ধরেন যৌতুকের মামলা করেছে, ওয়াইফ করছে ধরেন গোপালগঞ্জ আদালতে, গোপালগঞ্জ আদালতে, কিন্তু হাজবেন্ড বাস করে কক্সেস বাজার। আদালত যদি সমন দেয়, তাহলে এই সমনটা কক্সেস বাজার কিভাবে যাবে? সেই কথাটা বলছে কত ধারায়? 73 ধারায়। দেখেন, আদালত তার স্থানীয় সীমানার বাইরে, আন্ডারলাইন করে, সমন জারি করতে চাইলে যে ব্যক্তি বরাবর সমন জারি করা হবে সেই ব্যক্তি, আন্ডারলাইন করবেন, যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন, আন্ডারলাইন করেন, তার নিকট সমন প্রেরণ করবে এবং সে উক্ত সমন জারি করবে। ধরেন গোপালগঞ্জে মামলা হলে যদি যে ব্যক্তি সে যদি কক্সবাজারের চকরিয়াতে বাস করে, তাহলে চকরিয়ার যে দায়িত্বপ্রাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেট আছে তার কাছে এই সমনের কপি যাবে, তারপরে সে এটা কি জারি করবে। নাকি আসামি বরাবর সরাসরি যাবে? আসামি বরাবর কিন্তু সরাসরি যাবে না, এবং এখতিয়ারের বাইরে সমন বলেছে কত ধারায়? 73 ধারায়। সো এটাই আমাদের ব্যক্তির প্রতি সমন, এই এতটুকু মনে রাখলেই হবে ইনশাল্লাহ। সমন থেকে কখনোই প্রশ্ন আসে নাই। তো এখানে মোটামুটি যা যা পড়লাম এগুলাই বিবিআই। আপনি এইভাবে বলবেন যে সমন, নর্মালি ফৌজদারি মামলায় সমন দেওয়া লাগে কয়টা কপি? একটা কপি। যদি প্রজাতন্ত্রের কর্মচারী হয় তাহলে কয়টা কপি? 2টা কপি। কার কাছে দিতে হবে? প্রজাতন্ত্রের কর্মচারী হলে সে যে অফিসে চাকরি করে তার প্রধান বরাবর। আর সমনের ক্ষেত্রে যদি আপনার তলবি ব্যক্তিকে পাওয়া না যায়, কার কাছে দেওয়া যাবে? সাবালক পুরুষ ব্যক্তি। দেওয়ানি মামলার ক্ষেত্রে কি? যে কোনো সাবালক ব্যক্তির কাছে, দেওয়া ব্যক্তির কাছে, সে পুরুষ হোক মহিলা হোক, দেওয়া যাবে। আর স্থানীয় সীমানার বাইরে সমন জারি করতে হলে কার কাছে পাঠাইতে হবে? এখতিয়ারাধীন সেই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। বিচারিক, নট এক্সিকিউটিভ। আচ্ছা, আমরা চলে আসি কোন দলিল হাজির করার জন্য সমন। দলিল হাজির করার জন্য সমন আছে কত কত ধারায় জানেন? 94 আর কত?
95 94 ধারা একটু দেখি। পুরাতন বইতে যারা যতটুকু লেখা লাগবে আমি বলে দিব, একটু পড়ি। দেখেন, তদন্ত আন্ডারলাইন করবেন, অনুসন্ধান, বিচার বা অন্য কোনো কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কোনো দলিল হাজির করার জন্য আদালত সমন ইস্যু করতে পারে বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারে। তাহলে এটা বুঝবেন যে কোনো দলিল বা কোনো বস্তু হাজির করার জন্য কখন সমন দেওয়া যায়। তদন্তের সময় দেওয়া যায়, অনুসন্ধানের সময় দেওয়া যায়, বিচারের সময় দেওয়া যায়, বা অন্য কোনো সময় কি দেওয়া যায়। কে দিতে পারে? আদালত দিতে পারে বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও দিতে পারে। সুতরাং 94 ধারায় আদালত সমন জারি করে বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত আদেশ দ্বারা দলিল উপস্থাপন করার আদেশ দিতে পারে। তবে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিম্নলিখিত দলিল উপস্থাপন করার জন্য লিখিত আদেশ দিতে পারে না। বলছে যে 94 ধারায় আদালত সমন দিতে পারে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও সমন দিতে পারে। তবে কথা আছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুইটা ক্ষেত্রে সমন দিতে পারবে না। কি কি দেখেন, ব্যাংকের হেফাজতে আছে এমন দলিল। যাদের পুরাতন বই লিখবেন যে 94 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুইটি ক্ষেত্রে সমন দিতে পারবে না। এক, ব্যাংকের হেফাজতে কি থাকে? যদি কোনো দলিল থাকে। 94 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিম্নলিখিত দুইটা ক্ষেত্রে সমন দিতে পারবে না। এক নাম্বার হচ্ছে কি, ব্যাংকের হেফাজতে যদি কোনো দলিল থাকে ওসি সাহেব সমন দিতে পারবে না। দুই, কোনো ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল। কোনো ব্যক্তির কি ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল। এটার অর্থ কি? ধরেন কোনো একটা মামলা হয়েছে, এখন মামলায় থানার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা অফিসার, উনি কি সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখারে বলতে পারবে যে অমুকের হিসাব টিসাব কি আছে আমার কাছে নিয়ে আসেন, হিসাব সম্পর্কিত কি তথ্য আছে আমার কাছে উত্থাপন করেন, নিয়ে আসেন? এটা বলার অধিকার থানার অফিসারের আছে কিনা বলেন? না, এটা দিতে পারবে কি? আদালত দিতে পারবে। কোন ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল, অমুকের ব্যাংকে কয় টাকা আছে, কবে লাস্ট ট্রানজাকশন হয়েছে, এইগুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারবে না। এটা দিতে পারবে কি? আদালত। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 94 ধারায় সমন ইস্যু করতে পারে কে কে, আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন দুইটা ক্ষেত্রে সমন ইস্যু করতে পারবে না? ব্যাংকের হেফাজতে থাকা কোনো দলিল অথবা কোনো ব্যক্তির হিসাব সম্পর্কিত তথ্য। তবে কথা আছে, একটু পড়ি তারপরে কতটুকু লেখা লাগবে আমি আপনাদের বলবো, এটা গুরুত্বপূর্ণ। যে ব্যাংকের হেফাজতে আছে এমন কোন দলিল বা কোনো ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল দাখিল করার জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারে না। কিন্তু একটু স্টার দিয়ে লেখেন আপনারা, যার লেখা নাই পুরাতন বা একটু লেখেন, যে দণ্ডবিধির 403, দণ্ডবিধির 403, 406, 408, 409, হ্যাঁ সমস্যা নাই, 409, 421 থেকে 424, 421 থেকে 424, এবং 465 থেকে 477 ক, 465 থেকে 477 ক। আবার বলি শুনেন, দণ্ডবিধির 403, 406, 408, 409, 421, 421 থেকে 424 এবং 465 থেকে 477 ক ধারার অপরাধ তদন্তের উদ্দেশ্যে, তদন্তের উদ্দেশ্যে দায়রা আদালতের অনুমতি নিয়ে, দায়রা আদালতের অনুমতি নিয়ে, লিখতেছেন? দায়রা আদালতের অনুমতি নিয়ে, যার নাই সে লিখবেন আর কি, কোনো ব্যক্তির
ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল, কোন ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল উপস্থাপনের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদান করতে পারে। একটু বুঝেন ভাই, এটা গুরুত্বপূর্ণ বিবিআই, এই কারণেই লেখা নেই। উপরে বলল যে পুলিশ কর্মকর্তা ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল উপস্থাপনের জন্য সমন দিতে পারবেন না, তবে পারবেন কোন ধরনের অপরাধের ক্ষেত্রে? 403, 406, 408, 409, 421, 424, 465 থেকে 477 ক। বাট অনুমতি লাগবে কার? দায়রা আদালত। পুলিশ যে অনুমতি নেবে দায়রা আদালতের, দায়রা আদালতের অনুমতি নিয়ে সমন দিতে পারবেন। এখন 403, 406, 408 কি আছে এটা দণ্ডবিধিতে বিস্তারিত পড়বো। 403 আছে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, দ্যাট মিন্স অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। 406 থেকে 9 পর্যন্ত আছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। 421, 24 আছে হলো চিটিং, প্রতারণা। 465 থেকে 477 কথা আছে জালিয়াতি। তো এগুলো বোঝাই যাচ্ছে সবগুলো কি রিলেটেড? ডকুমেন্ট রিলেটেড। আত্মসাৎ করা, বিশ্বাসভঙ্গ করা, তারপরে এই যে প্রতারণা করা, জালিয়াতি করা, এগুলো সব অপরাধটা হচ্ছে আপনার ডকুমেন্ট বা দলিল রিলেটেড। এই ধরনের অপরাধ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারে, বাট অনুমতি লাগবে কার? দায়রা আদালতে। যারা একটু লিখেছেন আর একটু লিখবেন স্টার দিয়ে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিয়ে সমন দিতে পারে। সংক্ষেপে, এছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিয়ে পুলিশ কর্মকর্তা সমন দিতে পারে। এই ধারাগুলো বাদে যদি অন্য কোনো ক্ষেত্রে ব্যাংক হিসাব রিলেটেড কোনো জিনিস দরকার হয় অন্যান্য ক্ষেত্রে, তাহলে অনুমতি লাগবে কার? হাইকোর্টের। এই অপরাধগুলো ছাড়া অন্য কোনো অপরাধের ক্ষেত্রে যদি ব্যাংক হিসাব দরকার হয় বা ব্যাংকে কোনো দলিল দেখার দরকার হয়, তাহলে পুলিশ কর্মকর্তা সমন দিতে পারবে, বাট অনুমতি লাগবে কার? হাইকোর্ট বিভাগের। কিন্তু এই অপরাধগুলোতে লাগবে কার? দায়রা আদালতের। উল্লেখিত অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধের তদন্ত করার ক্ষেত্রে ব্যাংক হিসাব দাখিলের জন্য পুলিশ কর্মকর্তা নিম্নলিখিত আদেশ প্রদানের পূর্বে হাইকোর্ট বিভাগের অনুমতি নিবে। তাহলে যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে আমি আর একবার বলি যে সমন হচ্ছে দুই প্রকার: ব্যক্তির প্রতি, বস্তুর প্রতি। ব্যক্তির প্রতি আছে আপনার 68 থেকে 74, বস্তুর প্রতি আছে 94, 95। ব্যক্তির প্রতি তো বললাম, বস্তুর প্রতি সমন দিতে পারে আদালত পারে বা পুলিশ অফিসার পারে। কখন পারে? তদন্ত, অনুসন্ধান, বিচার বা অন্য যে কোনো পর্যায়ে। তবে বলছে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা কোনো ব্যাংকে রক্ষিত কোনো দলিল বা ব্যাংক হিসাব সম্পর্কিত কোনো জিনিস দেখার জন্য সমন দিতে পারবে না। পরে এবার এসে বলছে পারবে। দণ্ডবিধির 403, 406 থেকে 409, 421 থেকে 424, 465 থেকে 477 ক ধারার অপরাধগুলোর জন্য সমন দিতে পারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়রা আদালতের অনুমতি দিয়ে। অন্যান্য অপরাধের ক্ষেত্রেও পারে, সেই ক্ষেত্রে অনুমতি লাগবে কার? হাইকোর্ট বিভাগের। জি ভাই। ছেলের অনুমতির দরকার নাই, যে বাপের কাছে নেওয়া হবে। ছেলে বলছে কি যে আমি কিন্তু হবে না, আমার আপনার কাছে। আচ্ছা একটু পড়ি দেখেন, এটুকু আপনাদের না লিখলেও চলবে। চিঠি বা টেলিগ্রাফ সম্পর্কিত পদ্ধতি, প্রসিজার অ্যাজ টু লেটার্স এন্ড টেলিগ্রামস, ধারা 95। ডাক বা তার বার্তা কর্তৃপক্ষকে কোনো নথি, চিঠি বা কোনো বিষয় উপস্থাপন করার জন্য নির্দেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালত। ডাক বা টেলিগ্রাফ মানে ডাক তো বুঝেনি, ডাক বিভাগের কোনো নথি, চিঠি এগুলা উপস্থাপন করার জন্য। সো একটু লেখেন স্টার্ট যে ডাক বিভাগের কোনো চিঠি উপস্থাপনের জন্য সমন আছে 95 ধারা, একটু লিখলে হবে। ডাক বিভাগের কোন চিঠি বা বিষয় উপস্থাপনের জন্য সমন 95 ধারা। ডাক বিভাগের কোন চিঠি বা নথি উপস্থাপনের জন্য সমন 95 ধারায়।
এখানে আমরা একটু দেখবো সেলফ প্র্যাকটিসের বেশ কয়েকটা প্রশ্ন আছে, এগুলা সবই আসার মতো ভিভিআই। সমন থেকে কখনো কোনো প্রশ্ন আসে নাই, বুঝতে পারছেন? তো সমনের এই আইন পাঠে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্ন ভিভিআই। প্রথমে যদি দেখি যে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত নিম্নলিখিত কোন পন্থা অবলম্বন করতে পারে? প্রয়োগ, হুলিয়া, সমন, জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি, সবগুলো উপরে সবগুলো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2 নাম্বার প্রশ্নটা দেখেন, কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন দিতে পারে বা ইস্যু করতে পারে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিচারিক আদালত, উপরে সবগুলো। এটা হবে বিচারিক আদালত। এখন আপনি বলেন যে কেন? এটা 68 ধারায় বিচারিক আদালতই বলা আছে। আচ্ছা, 4 নাম্বার প্রশ্নটা দেখেন, যার বরাবর সমন জারি করা হয় তার নিকট ব্যক্তিগতভাবে সমনের কয়টি কপি দিয়ে আসতে হবে? কয়টা কপি? একটা। 5 নাম্বার ভিভিআই, সমন স্বাক্ষরিত এবং সিল মোহরকৃত হবে কার কর্তৃক? আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক আর সুপ্রিম কোর্ট নির্দেশিত কোন অফিসার, সবাই কিন্তু তাকাবে বিচারক কর্তৃক। কিন্তু এই জায়গা বলা আছে কি? আদালতের প্রিজাইডিং অফিসার আর সুপ্রিম কোর্ট কর্তৃক নির্দেশিত কোন কি অফিসার। আদালতের প্রিজাইডিং অফিসারই হলো বিচারক, কিন্তু সরাসরি এ জায়গা বিচারক উত্তর হবে না। 6 নাম্বার ভিভিআই, সমনে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের কোন ধরনের ব্যক্তির বরাবর সমনের একটি কপি দিয়ে আসতে হবে? সাবালককে, পুরুষ, আর দেওয়ানি মামলা হলে সাবালক নারী। তারপর একটা ভিভিআই, সমনের প্রাপ্তি স্বীকার করে সমন গ্রহণকারী ব্যক্তি কোথায় স্বাক্ষর করবে? ভিভিআই দেখেন, সমনের প্রতিলিপির অপর পৃষ্ঠায়, সমনের প্রতিলিপির অপর পৃষ্ঠায়। তারপরে 8 নাম্বারও দেখেন, বাংলাদেশের কোন সমিতিবদ্ধ কোম্পানি বা কর্পোরেশন কোন অফিসারের নিকট সমন জারি করতে হবে, মানে আপনি জীবন বীমা কর্পোরেশন বলেন বা গ্রামীণ ফোন কোম্পানি বলেন বা এয়ারটেল, যারা যারা আছে আর কি, কোন কোম্পানি বা কর্পোরেশন, এই ক্ষেত্রে সমন আসলে কার কাছে দিবে? প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রধান অফিসার, উক্ত প্রতিষ্ঠানের সচিব, আঞ্চলিক ব্যবস্থাপনা ম্যানেজার বরাবর, উপরের কি সবগুলা। 9 নাম্বারটা দেখেন, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে উক্ত কর্মচারী যে অফিসে কর্মরত তার প্রধান বরাবর কতটি সমন দিতে হবে? 2টা। 11 নাম্বারটা দেখেন, আদালত তার স্থানীয় সীমার বাইরে কোনো ব্যক্তি বরাবর সমন জারি করতে চাইলে সমন ইস্যু করতে হবে উক্ত ব্যক্তি যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন কি তার নিকট। আর এটা তো আমরা লাস্টে 14-15 যেটা পুরাতন বইতে নাই, নতুন বইতে আছে, আপনারা জানেন যে দণ্ডবিধির 403, 406, 408 ধারা অপরাধের তদন্তের উদ্দেশ্যে কোনো ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল উপস্থাপনের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদানের পূর্বে কার অনুমতি নিবে? 403-এর ক্ষেত্রে দায়রা আদালত, আর অন্যান্য ক্ষেত্রে কার? হাইকোর্ট বিভাগে। তো এই ছিল আমাদের সমন রিলেটেড বিস্তারিত। আমরা বিরতির পরে ওয়ারেন্ট পড়বো। ওয়ারেন্টের বিষয়ে একটা এডিশনাল পেজ দিছি, সবাই লাগিয়ে ফেলেন। কে কে যদি কেউ না পেয়ে থাকেন নিয়ে নেন। আর অনলাইনে যারা আছেন বা অফলাইনে যারা আছেন, সমন রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের আছে কিনা। আর আমাদের নামাজের জন্য 10 মিনিটের বিরতি। নামাজ শেষে আমরা আবার আপনাদের ওই সেম লিংকে জয়েন করবেন, প্রথম লিংকে জয়েন করবেন, বা আমি ক্লাস শুরু হলে লিংক আবার দিব, সমস্যা নাই। কোনো প্রশ্ন আছে কিনা অফলাইনে যারা আছেন বা অনলাইনে যারা আছেন, প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আগামী ক্লাসে স্যার এডিশনাল পেজ আর আজকের এডিশনাল পেজ, দুইটা পেজ দেওয়া হয়নি অনলাইনেরটা। আচ্ছা, আমি দিয়ে দিব, আপনাদের দিয়ে দিব। আজকেরটা স্ক্রিনে পড়বো তো, আর ক্লাস শেষে আমি আপনাদের দিয়ে দিব, বুঝতে পারছেন? আর আপনারা সবাই দয়া করে আমাদের ওই যে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে ভালো হয়। লুৎফুন নাহার, মুন্নি, রকিবুল ইসলাম, শিল্পী তাসবিন, আপনারা টেলিগ্রাম গ্রুপে আছেন? স্যার আসি, ওইটা তো মাঝে মাঝে ইয়ে করতেছে, লাইন পাচ্ছে না। না, টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া যায়, ল্যাপটপ দিয়ে ওই ইসে ঢোকা যায় না, ফেসবুক মেসেঞ্জারে ঢোকা যায় না, বুঝতে পারছেন? যাই হোক, তারপরে আপনাদের সবকিছু দিয়ে দেবো, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নাই। নামাজের বিরতি, নামাজ শেষে আবার লিংক দিলে ক্লাসে ঢুকেন। ঠিক আছে স্যার। আপনার শুনতে পাচ্ছেন? অনলাইনে জি যারা স্যার। আছেন শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, সো
গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, এই এই গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে আলোচনা করছে ধারা 75 থেকে 86, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 75 থেকে 86 ধারায় গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি কখনো প্রশ্ন আসে যে গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে আলোচনা করা হয়েছে কত ধারা থেকে কত ধারায়, 75 থেকে 86। আচ্ছা, এখন এর আগে আমরা একটু আগে পড়লাম যে সমন আসলে কাকে বলে। সমনের সাথে গ্রেফতারি পরোয়ানার আসলে পার্থক্য কি? সমন হলো, সমন আপনাকে দিয়ে আসছে, আপনাকে নিজের গিয়ে হাজির হতে হবে অমুক দিনে, নির্ধারিত দিনে। আর গ্রেফতারি পরোয়ানা হচ্ছে আপনারে নিয়ে আসবে, আটক করে নিয়ে আসবে, পুলিশ আপনাকে আটক করে নিয়ে আসবে, আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক। আচ্ছা, তাহলে গ্রেফতারি পরোয়ানার ধরন যদি আমরা দেখি, ফর্ম অফ ওয়ারেন্ট ধারা 75, ওই পেজটা পরে পড়বো, আগে এই জায়গা কি আছে এটা একটু দেখি। দেখেন যে আদালত কর্তৃক ইস্যুকৃত প্রত্যেকটি গ্রেফতারি পরোয়ানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের ক্ষেত্রে উক্ত বেঞ্চের কোন কর্মকর্তা কর্তৃক লিখিত বা স্বাক্ষরিত হতে হবে এবং আদালতের সিল থাকবে। অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা যে আপনার ম্যাজিস্ট্রেট অথবা যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবে তিনি লিখবেন এবং তার কি থাকবে, স্বাক্ষর থাকবে, এবং ওই জায়গায় আদালতে কি থাকবে, সিল থাকবে। বেঞ্চ, বেঞ্চ মানে হচ্ছে বিচার আসন, বিচারকের যে আসন সেটারে কি বলে, বেঞ্চ বলে। আপনারা আমার সামনে যে বেঞ্চে বসে আছেন এটা কিন্তু বেঞ্চ হিসেবে গণ্য হবে না, আপনারা কেউ বিচারক না, আমরা বিচারক না, সো এটারে বেঞ্চ বলা যাবে না। বিচারক যেখানে আসন গ্রহণ করেন সেটারই বলে হচ্ছে কি, বেঞ্চ। আচ্ছা আচ্ছা, মেলবে না, না মেলার জন্যই তো কাগজ দিছি মাসুদ, এটা কাগজ পরে পড়তেছি, আগে শুনেন। প্রত্যেকটি সমন পরবর্তীতে বাতিল না করা পর্যন্ত বা জারি না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসবে যে সমন, সরি, প্রত্যেকটি সমন পরবর্তীতে, এই জায়গায় বইতে সমন আছে, এটা হলো ওয়ারেন্ট হবে, প্রত্যেকটি ওয়ারেন্ট, প্রত্যেকটি ওয়ারেন্ট আদালত কর্তৃক বাতিল না করা পর্যন্ত এবং জারি না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। পরীক্ষায় আসবে যে একটা ওয়ারেন্ট কখন বাতিল হবে, যতক্ষণ পর্যন্ত ওয়ারেন্ট কার্যকর করা না যাচ্ছে, অথবা যে আদালত ওয়ারেন্ট দিছিল সে আদালতই বাতিল করতে পারবে, কোন উচ্চ আদালত পারবে না। ধরেন আমলি আদালত, গোপালগঞ্জের একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত যদি ওয়ারেন্ট দেয়, গোপালগঞ্জের দায়রা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাইকোর্ট বিভাগও বাতিল করতে পারবে না। ওয়ারেন্ট বাতিল করতে পারবে কে, যে ওয়ারেন্ট দিছে সে, অথবা ওয়ারেন্টটা যদি কি হয়, কার্যকর হয়ে যায়, তাহলে সে বাতিল করতে পারবে। এবার আপনাদের যে পেজটা দিছিলাম এটা একটু পড়ি, দেখেন। দেখেন, প্রতিটি গ্রেফতারি পরোয়ানা লিখিত এবং আদালতের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত এবং আদালতের সিলমোহরযুক্ত হবে। প্রত্যেকটি পরোয়ানা উহা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত, আন্ডারলাইন করবেন, বা উহা কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তো এখান থেকে কয়টা প্রশ্ন আসতে পারে, দুইটা প্রশ্ন এই ধরনের হতে পারে যে গ্রেফতারি পরোয়ানা কি লিখিত হবে, কে লিখবে, আদালতের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত এবং আদালতের সিলমোহরযুক্ত হবে। আর একটা যেটা আসতে পারে যে গ্রেফতারি পরোয়ানা বাতিল করতে পারে কে, যে আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছিল সে আদালত। ঠিক আছে, ধারা ৭৬টা একটু এখানে দেখি আমরা। ধারা ৭৬ দেখেন, আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারবেন। দেখেন, যিনি পরোয়ানা কার্যকর করবেন আদালত তাকে জামিন প্রদানের ক্ষমতা প্রদান করতে পারবেন, আন্ডারলাইন করবেন। এবং পরোয়ানা লিখিত নির্দেশে নিম্নলিখিত বিষয় উল্লেখ থাকবে, মানে ওই যে ওয়ারেন্ট দিল, ওই ওয়ারেন্টের সাথে আদালত নির্দেশ দিতে পারে যে পুলিশ অফিসার গ্রেফতার করতে যাচ্ছে, সেই পুলিশ অফিসার ইচ্ছা করলে গ্রেফতারের সাথে সাথে ওই আসামিকে কি দিতে পারে, জামিন দিতে পারবে। এই যে যে পুলিশ অফিসারের যে জামিন দেওয়ার ক্ষমতা, এটা আদালত যদি মনে করে দিতে পারে, কত ধারায়, ৭৬ ধারায়। আচ্ছা, ৭৬ ধারার প্রয়োগ এখন খুব বেশি দেখা যায় না, তবে বিধান আছে যে পুলিশ অফিসার গ্রেফতার করতে গেছে তারে ক্ষমতা দিতে পারে যে আসামি যদি মনে করে ওই পুলিশ অফিসারের কাছ থেকেই জামিন নিতে পারবে। দেখেন, এবং ওই আদেশে লেখা থাকবে জামিনদারের সংখ্যা, মানে যদি জামিন নেয় আসামি তাহলে জামিনদার কয়জন হতে হবে। বা দেখেন, যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ বা যে ব্যক্তিকে গ্রেফতারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে সেই ব্যক্তি যথাক্রমে দায়ী থাকবে, আর যে সময় তাকে আদালতে হাজির হতে হবে, এবং বলা থাকবে যে আপনি অমুক তারিখে অমুক আদালতে গিয়ে কি হাজির হবে।
তাহলে 75 আর 76-এর ভিতর পার্থক্য কি? 75-এর বলছে ওয়ারেন্টে কে লিখবে, ওয়ারেন্টে কে সিগনেচার করবে, ওয়ারেন্টে কিসের সিলমোহর থাকবে, ওয়ারেন্ট কতদিন পর্যন্ত বলবৎ থাকবে বা কখন বাতিল হবে। আর 76-এ বলছে যে আদালত যে ওয়ারেন্ট কার্যকর করতে যাচ্ছে তারে ক্ষমতা দিচ্ছে, কিসের ক্ষমতা? জামিন প্রদানের ক্ষমতা, 76 ধারায়। ঠিক আছে, আমরা চলে আসি আবার বইতে। বইতে যে 76 আছে দেখেন একটু পড়ি, যে যে ব্যক্তি গ্রেফতারের জন্য পরোয়ানা ইস্যু করা হয়েছে, যে ব্যক্তি গ্রেফতারের জন্য পরোয়ানা ইস্যু করা হয়েছে সেই ব্যক্তিকে মুক্তি দেওয়া, ধারা 76। গ্রেফতারি পরোয়ানা জারিকারক কর্তৃক অভিযুক্ত মুক্তি সম্পর্কে 76 দ্বারা আলোচনা করা হয়েছে। যে ব্যক্তির গ্রেফতারের জন্য পরোয়ানা ইস্যু করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারিকারী কর্মকর্তা আদালতের নির্দেশনা অনুসারে জামানত গ্রহণ পূর্বক সেই ব্যক্তিকে মুক্তি দিতে পারে যদি যে ব্যক্তি আদালতের নির্দিষ্ট সময় হাজির হবে মর্মে পর্যাপ্ত জামানত সহ বন্ড সম্পাদন করে। পুরাতন বইতে নাই, নাই এই কারণে আপনাদের এক্সট্রা পেজ দিছি। আপনি মনে রাখবেন, যিনি ওয়ারেন্ট দিল সেই ম্যাজিস্ট্রেট ওয়ারেন্টে লিখে দিবেন বা ওয়ারেন্টের সাথে একটা পেজ দিবেন, ওই জায়গায় আদেশ থাকবে যে যে পুলিশ অফিসার গ্রেফতার করবে সে ইচ্ছা করলে ওই যে যে ব্যক্তির গ্রেফতার করা হলো সে যদি জামিন নিতে ইচ্ছুক থাকে তারে জামিন দিতে পারে। এই যে যে নির্দেশনাটা, এই নির্দেশনাটা আছে কত ধারায়? 76। জামানত গ্রহণ করে না, কোর্টে গেলে কোনোদিন জামিনের ইয়ে শুনছেন? কোর্টে গেছেন কখনো? ওই জায়গায় বললে যে 5,000 টাকার বন্ডে জামিন দেওয়া হলো বা 500 টাকার বন্ডে জামিন গেল, ওই বন্ডের টাকাটা কিন্তু সাথে সাথে নেয় না। ওই বন্ডের টাকাটা নিবে কি যদি কখনো সে জামিনের শর্ত ভঙ্গ করে, তখন সাথে সাথে না। কারণ আরিফ সাহেব তো মক্কেলের কাছ থেকে সাথে সাথেই নিবে যে ওই যে বিচারকের দ্বারা শুনছো না 5,000 টাকার বন্ডে, এখনই 5,000 টাকা দাও। জি, না আমার বাড়ি এই টাকাটা কিন্তু সাথে সাথে না। ঠিক আছে, আচ্ছা দেখেন, আচ্ছা আমরা 77 আর 78 ধারাটা একটু দেখবো। দেখেন, যার বরাবর যার বরাবর গ্রেফতারি পরোয়ানা নির্দেশিত হতে পারে, পুরাতন বইতে আছে আপনার ম্যানেজার বা জমির মালিকের কথা বলা আছে আর কি। তো এখানে একটু দেখেন, না মিললে সমস্যা নাই, এই অস্থির হয়েন না। দেখেন একটু আমার কথা শুনেন, যার মিলে না একটু কথা শুনেন। যে সাধারণত গ্রেফতারি পরোয়ানা এক বা একাধিক পুলিশের প্রতি নির্দেশিত হবে। যদি বলে গ্রেফতারি পরোয়ানা নির্দেশিত হবে কার প্রতি? পুলিশের প্রতি। একটা জিনিস খেয়াল করেন, সমন আর ওয়ারেন্টের ভিতর পার্থক্য। সমন পুলিশও জারি করতে পারে, অন্য কোনো ব্যক্তিও জারি করতে পারে, কিন্তু ওয়ারেন্ট জারি করবে কে? শুধু পুলিশ। আচ্ছা, তারপরে দেখেন 78 ধারা অনুসারে এই যে আপনাদের আছে জমির মালিক ম্যানেজার, পুরাতন বইতে এই টাইটেলটা আছে, এটা দেখেন। গোল দিবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? আন্ডারলাইন করবেন, কোন পলাতক আসামি, ঘোষিত অপরাধী, এমন ব্যক্তি যে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত এবং গ্রেফতার হতে পলাতক, তাকে গ্রেফতারের জন্য জেলার মধ্যে কোনো, আন্ডারলাইন করেন, জমির মালিক, কৃষক অথবা জমির ম্যানেজারের উপর পরোয়ানা নির্দেশিত করতে পারে। একটু বুঝেন, বুঝেন না অনেকে বুঝাই। ধরেন একজন আসামি পলাতক, তারে দীর্ঘদিন যাবৎ খুঁজেও পুলিশ পাইতেছে না। ঘোষিত অপরাধী, যে হচ্ছে যারে সরকার কি অপরাধী হিসেবে ঘোষণা দিয়েছে, বা যে জামিনের অপরাধে অযোগ্য অপরাধে অভিযুক্ত, তারে গ্রেফতার করার জন্য কোন জমির মালিকরে আদালত নির্দেশ দিতে পারে। জমির মালিক যদি জানে যে মাঝে মাঝে এই জায়গা সে আসে। কৃষক, কোন কৃষকরে দিতে পারে যে মাঝে মাঝে অমুক ব্যক্তি এই জায়গা আসে। বা জমির ম্যানেজার নির্দেশ দিতে পারে যে যদি কখনো সেই জায়গা আসে তারে গ্রেফতার করে তুমি আদালতে নিয়ে আসবা বা থানায় নিয়ে আসবা। এই বিধানটাই আছে কত দ্বারাই? 78 দ্বারাই। অর্থাৎ পুলিশ ছাড়াও জমির মালিকরে দিয়া, ম্যানেজাররে দিয়া, কৃষকরে দিয়েও ওয়ারেন্ট কার্যকর করতে পারে কত দ্বারাই? 78 দ্বারাই। এই নির্দেশটা দিবে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? এটা মনে রাখেন, কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর। তবে সাধারণ কোনো আসামির জন্য না। কার জন্য? যে পলাতক, ঘোষিত বা আমলযোগ্য অপরাধে কি অভিযুক্ত। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা একটু চলে আসবো 81 দ্বারাই। বিলম্ব ছাড়াই
আটক ব্যক্তিকে আদালতে হাজির করা, পারসন অ্যারেস্টেড টু বি ব্রট বিফোর কোর্ট উইদাউট ডিলে। 81-তে যাওয়ার আগে আমি একটু আপনাদের একটু জিজ্ঞাসা করি যে সুমন সেন বলেন যে 61 ধারায় কি আছে? হ্যাঁ 61 আর 81-র ভিতর মিল আছে, শুনেন। বিনা পরোয়ানায় গ্রেফতার করলে আসামিরে কোথায় হাজির করবে সেটা বলতে 61। আর পরোয়ানা সহ গ্রেফতার করলে মানে ওয়ারেন্ট সহ গ্রেফতার করলে আসামিরে কি করবে সেটা আছে কোথায়? 81। বিনা পরোয়ানায় পুরাতন বইতে নাই, পুরাতন বইতে প্রশ্নের মধ্যে আছে, এইটুকু জানে রাখেন। বিনা পরোয়ানায় যদি গ্রেফতার করে তাহলে তো আজকে আমরা শুরু করছি 61 ধারা দিয়া, যে পুলিশ ওই ব্যক্তির হেফাজতে রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টা। আর যদি পরোয়ানা সহ গ্রেফতার করে তাহলে পুলিশ তার কাছে 1 মিনিটও রাখতে পারবে না, অনতি বিলম্বে বা অবিলম্বে পাঠাইতে হবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। এটাই বলছে কত ধারায়? 81 ধারায়। তাহলে মিতা বলেন 61 আর 81-র ভিতর পার্থক্য কি? পরোয়ানা ছাড়া গ্রেফতার করলে পুলিশ কতক্ষণ রাখতে পারবে? 24 ঘন্টা। আর পরোয়ানা সহ কত ধারায়? 81 ধারায়। ধন্যবাদ। দেখেন, এই তানভীর সাহেব বুঝছেন? বলেন তো কখন অনতিবিলম্বে পাঠাবে? এনি কাহিনী। 81 ধারায় দেখেন, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছেন এমন কোন পুলিশ অফিসার বা অন্য কোন ব্যক্তি অনাবশ্যক বিলম্ব ছাড়াই গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করবে। 81 ধারায় প্রযোজ্য হবে, আন্ডারলাইন করবেন, যে ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা অনুসারে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয়। যদি কি অনুসারে গ্রেফতার করা হয়? গ্রেফতারি পরোয়ানা, সেই ব্যক্তিকে হাজির করার ক্ষেত্রে। অন্যদিকে 61 ধারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে বিনা গ্রেফতারি পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে আটক করা হয় সেই ব্যক্তির হাজিরার জন্য। সো আপনারা যারা পুরাতন বই লিখতে পারেন যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া ক্ষেত্রে হলো 61 ধারা, আর বিনা আর গ্রেফতারি পরোয়ানা সহ হলে কত? 81 ধারা। লেখা আপনাদের প্রশ্নও আছে। করোনা ছাড়া 24 ঘন্টা, করোনা সহ অতি বিলম্ব। জি, অতি বিলম্বে না, অতি বিলম্বে বললেও শব্দ চেঞ্জ হয়ে যায়, অনতি বিলম্বে। দেখেন, বিনা গ্রেফতারি পরোয়ানায় অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট আটককৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে 61 ধারা এবং গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আটককৃত ব্যক্তিকে অনাবশ্যক বিলম্ব ছাড়া আদালতে হাজির করবে। এটা কত ধারা? 81 ধারা। 2023 সালে যেবার আপনারা সর্বশেষ পরীক্ষা দিলেন এই প্রশ্ন এসেছে যে গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে পুলিশ কোনো ব্যক্তিকে গ্রেফতার করলে তাকে আদালতে হাজির করতে হবে কতক্ষণের মধ্যে? এই জায়গায় অপশনে ছিল অনাবশ্যক বিলম্ব ছাড়া। সবার পারা উচিত ছিল, আশা করি পারছেনও সবাই। আচ্ছা, আমরা একটু চলে আসি 81 ধারা 15 বিজিএস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 81 ধারা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছেন এমন পুলিশ অফিসার গ্রেফতারকৃত ব্যক্তিকে ড্যাশ আদালতে হাজির করবেন কত সময়ের মধ্যে? অনাবশ্যক বিলম্ব ছাড়া। আচ্ছা, এখন আমরা চলে আসি, এই রুবেল সাহেব বলেন, রুবেল সাহেব, অধিক্ষেত্রের বাইরে সমন জারি করতে হলে কত ধারার বিধান অনুসরণ করতে হবে বা কিভাবে করতে হবে? কি বলছে? কেমনে? বাইরে যদি দখলদারি করতে দেখে শুধু গোপালগঞ্জ যদি আমি কোনো মামলা করি, হুম তাহলে আসামি বা যদি ভিন্ন জেলায় হয়, হুম তাহলে আমি যে আদালতে মামলা করছি ওই আদালত থেকে, অর্থাৎ ওই আসামি কোন আদালতের একটি করতে হবে সেই আদালতের বিচারকের কাছে, তাছাড়া সেই বিচারক আবার সমনটা পাঠাবে। অর্থাৎ গোপালগঞ্জের সমন যদি আসামি থাকে ঢাকায়, তাহলে ঢাকার যে বিচারক আছে তার কাছে পাঠাইতে হবে, সে সমন জারি করবে। এটা বলছে কত ধারায়? 73। আপনি মনে রাখবেন, অধিক্ষেত্রের বাইরে সমন 73 আর অধিক্ষেত্রের বাইরে ওয়ারেন্ট 83। 73 83। অধিক্ষেত্রের বাইরে সমন কত? 73। আর অধিক্ষেত্রের বাইরে ওয়ারেন্ট কত? 83। দেখেন, ওই যে একটু আগে বলছিলাম যে যৌতুকের মামলায় যদি সমন দেয় তাহলে অনুসরণ, আসামি দেখা গেল থাকে ভিন্ন জেলায়, তাহলে 73। আর যৌতুকের মামলায় ওয়ারেন্ট দিতে সরাসরি, আসামি থাকে ভিন্ন জেলায়, তাহলে অনুসরণ করবে কত? 83। দেখেন, যে আদালত পরোয়ানা জারি করে তার আগে ধারা 83 অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ।
যে আদালত পরোয়ানা জারি করে সেই আদালতের এখতিয়ার ও স্থানীয় সীমারেখার বাইরে উক্ত পরোয়ানা কার্যকর করা প্রয়োজন হলে, এখতিয়ারের কিসে বাইরে, উক্ত আদালত পরোয়ানাটি যে এলাকায় কার্যকর করতে হবে সেই এলাকার নিম্নলিখিত কর্মকর্তাদের বরাবর, আন্ডারলাইন করবেন, ডাকযোগে বা অন্য কোনো উপায়ে পরোয়ানা পাঠাতে পারে। গোপালগঞ্জের আদালত এই পরোয়ানাটা, ওয়ারেন্টটা পাঠাবে ধরেন ঢাকার কোনো কার কাছে, সেটা বলছে ডাকযোগে অথবা অন্য কোনো উপায়। কার কাছে দেখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, সংক্ষেপে যারা বলা হয় কি এসপি, পুলিশ সুপার বলেন। তাহলে কার কাছে পাঠাইতে হবে? ওই ভিন্ন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে, অথবা কে জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, অথবা কে মেট্রোপলিটন এলাকা হলে কার কাছে? পুলিশ কমিশনারের নিকট। তাহলে দেখেন, যদি ঢাকায় সমন ওয়ারেন্ট পাঠাতে হয় কার কাছে পাঠাবে? মেট্রোপলিটন এলাকা হলে কার কাছে? পুলিশ কমিশনারের কাছে। আর এমনি জায়গা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কে? আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এতটুকু মনে রাখেন যে যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে কার কাছে? পুলিশ কমিশনার। আর যদি জেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট। গতদিন আমরা একটা প্রশ্ন করছিলাম 62 ধারায়, মাসুদ সাহেব বলেন যে ঢাকা শহরে কয়জন ব্যক্তির বিনা পরোয়ানায় গ্রেফতার করছে, এটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কার কাছে রিপোর্ট করবে? আর গোপালগঞ্জে হইলে ধন্যবাদ, এবং না অথবা এবং যদি গোপালগঞ্জের কাউরে বিনা পরোয়ানায় গ্রেফতার করে তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানাবে কাকে কাকে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে জেলা ম্যাজিস্ট্রেট। কত দাঁড়ায়? 62 দাঁড়ায়। ধন্যবাদ। সো তানভীর সাহেব বলেন যে তাহলে ভিন্ন এখতিয়ার সম্পন্ন এলাকায় যদি ওয়ারেন্ট জারি করতে হয় কার কাছে পাঠাবে ওয়ারেন্টের কপি? জেলা ম্যাজিস্ট্রেট তো নাই, বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার অথবা কে? আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন। আর পীযূষ সাহেব বলেন তো, পীযূষ সাহেব বলেন এখতিয়ারের বাইরে সমন কত দাঁড়ায়? আশিক সাহেব, এখতিয়ারের বাইরে সমন জারি করবে কত দাঁড়ায়? সলিমুল্লাহ সাহেব, আর এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট? ধন্যবাদ। এখতিয়ারের বাইরে সমন 73, এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট কত? 83। বিগত বছরের প্রশ্ন দেখেন ভাই, যে কোন জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রের বহির্ভূত কোন মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য কার নিকট প্রেরণ করতে হবে? কার কাছে? মেট্রোপলিটন এলাকা বহির্ভূত বলছে, স্থানীয় কোন মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন, এই জায়গা উত্তর ভুল আছে, এই জায়গা উত্তর হবে কি বলেন? হ্যাঁ বাইরে। পুলিশ, ঠিক আছে, পুলিশ কমিশনারি, ঠিকই আছে, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, পুলিশ কমিশনারি, ঠিক আছে, ধন্যবাদ। এবার কাগজটা হাতে নেন। দেখেন আমরা কয়টা ধারা পড়লাম একটু বলি। 75 ধারায় বলছে ওয়ারেন্টে সিগনেচার করবে প্রিসাইডিং অফিসার অথবা ম্যাজিস্ট্রেট, আদালতের সিল থাকবে, বাতিল হবে না যতক্ষণ পর্যন্ত ওই আদালত বাতিল না করতেছে, এটা বলছে 75-এ। 76-এ বলছে যে ওয়ারেন্ট যে আদালত ইস্যু করছে
সে আদালত ইচ্ছা করলে ওই ব্যক্তিরে জামিন দেওয়ার ক্ষমতা দিতে পারে, যে কার্যকর করবে তারে বললো যে তুমি ইচ্ছা করলে জামিন দিতে পারো। এটা কততে? 73। তারপরে আমরা 78-এ পড়ছি যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জমির ম্যানেজার কৃষক এদেরকে ওয়ারেন্ট নির্দেশিত করার ক্ষমতা দিতে পারে যদি কোনো আসামি কি থাকে, পলাতক থাকে, তারপরে ঘোষিত অপরাধী হয় ইত্যাদি। ঠিক আছে। এরপরে আমরা পড়ছি এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট কততে? 83। পাঠাবে কার কাছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনার। একটু আমরা মাঝে এই বইটা 80 ধারাটা পড়ি নাই, একটু দেখি। 80 ধারা মনে না রাখলেও সমস্যা নাই, দেখার মূল বিষয়টা মনে রাখবো। দেখেন, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছেন এমন কোন পুলিশ অফিসার বা অন্য কোন ব্যক্তি যাকে গ্রেফতার করা হবে তাকে পরোয়ানার সারমর্ম জানাবেন এবং প্রয়োজন হলে তাকে পরোয়ানাটি দেখাবেন। অর্থাৎ কাউরে যদি গ্রেফতার করতে যায় অবশ্যই পরোয়ানার কপি তাকে কি দেখাতে হবে, যে এই যে পরোয়ানা ওয়ারেন্ট এনেছি আপনাকে এই মর্মে গ্রেফতার করা হবে। এটা বলছে কত দাঁড়ায়? কত দাঁড়ায় বলেন? 80 দাঁড়ায়। 81 তো আমরা ওই বইতেই পড়ছি। 82 ধারাটা দেখেন, গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। যে কোনো স্থান বুঝেন? বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা যাবে। এটা কত দ্বারা বলছে? তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্রেফতারি পরোয়ানা কোথায় কার্যকর করা যাবে, কোথায় বলেন? বাংলাদেশের যে কোনো স্থানে। আচ্ছা, এখন আমরা একটু 85 ধারাটা দেখি। ধারা 85 বিবিআই। দেখেন, একটু বোঝার বিষয় আছে, রুবেল মনোযোগ দেন। দেখেন, এক জেলা হতে ইস্যুকৃত পরোয়ানা যখন উহার বাইরে কার্যকর করা হয়, ধরেন গোপালগঞ্জের পরোয়ানা, গোপালগঞ্জের ওয়ারেন্ট কার্যকর করছে নড়াইলে, তখন পরোয়ানা প্রদানকারী আদালত গ্রেফতারের স্থান হতে আন্ডারলাইন করেন 20 মাইলের মধ্যে না হলে গ্রেফতারকৃত ব্যক্তিকে উক্ত গ্রেফতারকৃত স্থানের ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্টের নিকট হাজির করতে হবে। বুঝেন নাই কিছু? বিষয়টা হলো, ধরেন ওয়ারেন্ট ইস্যু করতে গোপালগঞ্জের আদালত, এখন ওই ওয়ারেন্টটা কার্যকর করছে গোপালগঞ্জের বাইরে, ধরেন মোল্লারহাট করছে। এখন মোল্লারহাট যারা অনলাইনে আছেন তাদের জ্ঞাতার্থে বলি, মোল্লারহাট হচ্ছে বাগেরহাট ডিস্ট্রিক্টের একটা থানা, কিন্তু গোপালগঞ্জের সীমান্তবর্তী। তো এখন ওয়ারেন্ট ইস্যু করছে গোপালগঞ্জ, গ্রেফতার করলো আসামিরে মোল্লারহাটে, মানে গোপালগঞ্জের বাইরে। এখন ওই আসামিরে কি মোল্লারহাটের বিচারিক আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে নিবে তাকে গোপালগঞ্জে আনবে? এই বিধানটা বলছে 85 ধারায়। কত ধারায়? 85 ধারায়। অবশ্যই এই যে গ্রেফতারটা করলো এটিকে ওয়ারেন্ট ছাড়া না ওয়ারেন্ট সহ? ওয়ারেন্ট। 85 ধারায় বলছে যে এলাকায় গ্রেফতার করছে সেই এলাকা থেকে যদি যে আদালত ওয়ারেন্ট দিছে তার দূরত্ব 20 মাইলের বেশি না হয় তাহলে হাজির করবে যে আদালত ওয়ারেন্ট দিছিল সে আদালত। ধরেন গোপালগঞ্জে ওয়ারেন্ট দিছে, গোপালগঞ্জ ওয়ারেন্ট দিছে, গ্রেফতার করছে মোল্লারহাট। এখন দেখবেন মোল্লারহাট থেকে গোপালগঞ্জের ডিস্টেন্স কত। যদি 20 মাইলের কম হয় তাহলে আসামি যদিও ভিন্ন জেলায় গ্রেফতার করছে তাহলে হাজির করবে কোথায়? গোপালগঞ্জ। আর যদি 20 মাইলের বেশি হয় তাহলে হাজির করবে বাগেরহাট। বুঝেন কিনা? ধরেন গাজীপুরের মামলা, তারে গ্রেফতার করছে আইসা উত্তরা থেকে। তো এখন দেখবো যে তারে কি ঢাকার আদালতে হাজির করবে নাকি গাজীপুর আদালতে। দেখবে যে গাজীপুর আদালত থেকে উত্তরার ডিস্টেন্স কত। যদি 20 মাইলের মধ্যে হয় তাহলে যদিও উত্তরায় গ্রেফতার করছে হাজির হাজির করবে কোথায়? গাজীপুরে। আর যদি 20 মাইলের বেশি হয় তাহলে হাজির করবে কোথায়? ঢাকায়। এখন ঢাকায় কার কাছে? দেখেন, উক্ত স্থানের ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার অথবা কে এসপি সাহেব, পুলিশ সুপার, জেলা পুলিশ সুপার। কে বুঝেন নাই 85 ধারা? মিতা বুঝছেন? অমর ফারুক বলেন যে কি বুঝছেন ভাই? বেশি সাহেব কান দিয়ে। জি।
ইসমাইল, ঠিক আছে। আচ্ছা সে যাই হোক, আপাতত ইসমাইল মনে রাখেন। জি, স্থানীয় সীমানা বলতে বোঝাচ্ছেন যে ওই এই দেখেন আদালতের দূরত্ব, ওই জায়গায় লেখা আছে দেখেন, এই যে গ্রেফতারে, এই যে দেখেন, আবার পড়ি, এক জেলা হতে ইস্যুকৃত পরোয়ানা যখন উহার বাইরে কার্যকর হয় তখন পরোয়ানা প্রদানকারী আদালত গ্রেফতারের স্থান হতে, আদালত কি হতে, গ্রেফতারের স্থান হতে, এটা বোঝাইছে। সেখান থেকে আদালতের দূরত্ব, হ্যাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অনলাইনে বুঝতেন কিনা 85 দ্বারা প্রশ্ন করেন ভাই। বুঝতে পারছি স্যার এটা। বিনা বলেন, বিনা 85 দ্বারায় কি বললাম বলেন, 85 দ্বারায় স্যার যদি যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছে সেই আদালত যদি 20 মাইলের মধ্যে হয় তাহলে সেই আদালতেই হাজির করতে হবে। ধন্যবাদ। আচ্ছা ধরেন, এখন শুনেন, ধরেন 20 মাইলের মধ্যে হয় নাই, তাহলে হাজির করবে কোথায়, যে জায়গায় গ্রেফতার করছে সেই জায়গার আদালতে। এখন সেই ক্ষেত্রে কি করণীয় আছে সেই সম্পর্কে বলছে 86 ধারায়। সেই সম্পর্কে কত ধারা বলছে বলেন, 86 ধারায়। কি হয়েছে মাসুদ, কি সেটার উত্তর তো আমি দিলাম, জেলার জেলার মাইলস্টোন নাই, যে দেখেন আদালতের দূরত্ব। হ্যাঁ কারণ এই জায়গার ভিতরে যদি কোনো আসামি প্রথম দিকে কি হয়েছে, জেলার এরিয়া থেকে জেলার যে এরিয়া সেইখান থেকে 20 কিলোমিটার গোপালগঞ্জের থেকে যদি 100 কিলোমিটার দূরেও হয়, যদি গোপালগঞ্জের থানা হয়, সেই তার ক্ষেত্রে তো 85 প্রযোজ্য না। না 85 প্রযোজ্য তো কোন ধারার কোন ক্ষেত্রে, যখন একটা ভিন্ন জেলায় গ্রেফতার করছে, তো সহজ কথা। কারণ ওই যে অপরটা স্যার আমি বলেছি এখান থেকে কি করতে স্যার তখন মুলামে কি করতে এটা মূল লাট থেকে গোলাপরা সাধারণ কিছু আপনি কিন্তু আদালত সব করে গোলাপরা আদালত আদালত এখন কত কিলোমিটারের মাইলে এক পায়। এই থামেন ভাই, এখানে স্পষ্টভাবে আদালত উল্লেখ গলায় দড়ি নিতে অপ্রাসঙ্গিক কথা বলেন না। দড়ির দড়ির কালার কি সেটা জিজ্ঞেস করে লাভ কি? দোকানদারের কাছে যায় বলতেছে যে দড়ি দেন, গলায় দড়ি নেবো, দোকানদার আবার জিজ্ঞেস করে কোন কালারের দিব। আপনাদের প্রশ্ন হলো কোন কালারের দেবো, এই ধরনের। দেখেন, সো এখন আমাদের জানা দরকার যে ধরেন ভিন্ন একটা সম্পূর্ণ এলাকায় গ্রেফতার করছে, এখন ভিন্ন এলাকার কার কাছে হাজির করছে সেটা কিন্তু 85 ধারায় বলা আছে, যে ওই এলাকার ম্যাজিস্ট্রেট, এই যে দেখেন ওই এলাকার ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার, কখন যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার, অথবা কে, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, মানে জেলা পুলিশ সুপার। আচ্ছা এখন ধরেন তাদের কাছে হাজির করলো, এখন তারা কি করবে বুঝতে পারছেন? ধরেন গোপালগঞ্জের মামলায় গ্রেফতার করছে ওই চিতলমারিতে, চিতলমারি গোপালগঞ্জ থেকে দূরে, তারে তারে হাজির করছে বাগেরহাট জেলার ওই আসামি, যদিও গোপালগঞ্জের মামলা, কিন্তু হাজির করছে কোথায়, গ্রেফতার করছে বাগেরহাটে। তো বাগেরহাট কোর্টে তারে হাজির করছে। এখন বাগেরহাট কোর্টে তাকে আগে হাজির করবে না, আগে গ্রেফতারের পর বাগেরহাটের যে পুলিশ সুপার তার কাছে নিবে, অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিবে। যদি মেট্রোপলিটন এলাকা হতো তাহলে কার কাছে নিবে, পুলিশ কমিশনার। ধরেন বাগেরহাটের পুলিশ সুপারের কাছে নিবে, নেওয়ার পরে বাগেরহাটের পুলিশ সুপার দেখবে যে যে অপরাধে তারা গ্রেফতার করা হয়েছে এটা কি জামিনযোগ্য অপরাধ কিনা, বুঝতে পারছেন? অথবা 76 ধারায় কোনো পৃষ্ঠাঙ্কন আছে কিনা, ওই যে 76 ধারা মনে আছে যে যে গ্রেফতার করছে তার জামিনের ক্ষমতা দেয়া আছে কিনা। যদি পুলিশ বাগেরহাটের পুলিশ সুপার দেখে এটা হলো জামিনযোগ্য অপরাধ, তাহলে ওই আসামিরে কি দিয়ে দিবে, জামিন দিয়ে দিবে। জামিন দিবে, বলবে অমুক তারিখে গোপালগঞ্জ কোর্টে তুমি কি হবা, হাজির হবা, বুঝতে পারছেন? অথবা দেখবে 76 ধারায় কোনো আদেশ আছে কিনা, যদি থাকে জামিন দিবে,
যদি দেখে যে এটা হলো জামিন অযোগ্য অপরাধ, তাহলে বাগেরহাটের পুলিশ সুপার উনি ওই আসামিকে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কি করে দিবে, চালান করে দিবে, পাঠাই দিবে। বুঝতে পারছেন? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠাই দিলে তারপরে আমরা কোর্টে নর্মালি যেভাবে জানি যে কি করবেন, আগে তার জামিনের আবেদন ওখানে করতে হবে, নথি তলবের আবেদন দিয়ে ফুটআপ দিয়ে কিসের আবেদন করতে হবে, জামিনের আবেদন করতে হবে। জামিনের আবেদন করলে যদি তাকে জামিন দেয়, আদালত যদি মনে করে যে তাকে জামিন দেওয়া যায়, তাহলে তাকে জামিন দেবে অন্তর্বর্তীকালীন জামিন, ইন্টারিম বেল। কি বেল বলেন? ইন্টারিম বেল। অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে তাকে বলবে যে আমি বাগেরহাট কোর্ট আপনাকে জামিন দিলাম, বাট আপনাকে হাজির হতে হবে ধার্য তারিখে কোথায়, গোপালগঞ্জ আদালত, সংশ্লিষ্ট গোপালগঞ্জ আদালত। এই যে ইন্টারিম বেলটা দেয়, এই বেলটা ফৌজদারি কার্যবিধি 497 ধারা শর্ত অনুযায়ী দিচ্ছে, দিবে কত ধারায়? এই 86 ধারায়। এই কারণে পরীক্ষায় প্রশ্ন আসে যে ইন্টারিম বেল শব্দটা আছে কত ধারায়? 497 ধারায় কিন্তু নাই। কত ধারায় আছে? 86। এটা আপনার একজন স্টুডেন্ট, লয়ার স্টুডেন্ট হিসেবে কোর্টে যারা যারা যান, যারা দরকার, এবং বিধান অনুযায়ী যে ভিন্ন এলাকায় হইলে 20 কিলোমিটারের মধ্যে হইলে যে আদালত ওয়ারেন্ট দিছিল সেই জায়গায় হাজির করবে, 20 কিলোমিটার বাইরে হলে যে জায়গায় ভিন্ন এলাকায় গ্রেফতার করছে সেই জায়গার এসপি সাহেবের কাছে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের কাছে হাজির করবে। পুলিশ কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি দেখে যে জামিনযোগ্য অপরাধ তাহলে জামিন দিবে, যদি দেখে জামিনযোগ্য অপরাধ না তাহলে ওই এলাকার বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে পাঠাই দিবে। বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইবে, জামিন চাই, যদি আদালত সন্তুষ্ট হয় জামিন দিবে, সন্তুষ্ট না হইলে কি জামিন দিবে না। যদি জামিন দেয় তাহলে তাকে বলবে কি সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার শর্তে কি জামিন দিবে, অন্তর্বর্তীকালীন জামিন। যদি জামিন না দেয় তাহলে কি হবে? তাহলে তো ওই সে তো আর আজীবন ওই জায়গায় থাকবে না, তারে তো একদিন আনতে হবে। তো এই যে আনার জন্য পুলিশ যে আবেদনটা করে ওই ভিন্ন জেলা থেকে আনার জন্য আর এক জেলায়, এটা তো পুলিশই আনবে, তারে তো আর ডাকযোগে পাঠাবে না বা কুরিয়ারেও পাঠাবে না যে পাঠাই দিই, এটা তো পুলিশই আনতে হবে। এখন পুলিশ আনতে হলে তো পুলিশের নিজের ইচ্ছা না, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। এই ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যে অনুমতি চাই, যে আবেদন করে, এটা বলে ট্রানজিট রিমান্ড। কি রিমান্ড বলেন? ট্রানজিট। ট্রানজিট রিমান্ড শব্দটা নাই এই জায়গায়, বাট এক জেলা থেকে আরেক জেলায় কোনো আসামির আনার জন্য পুলিশ যে আবেদন করে ম্যাজিস্ট্রেটের কাছে, এটারে কি বলে? ট্রানজিট রিমান্ড। হ্যাঁ, পিডব্লিউ বলে আনে প্রোডাকশন ওয়ারেন্ট। তা এটারে আনতে হইলে তো অনুমতি লাগবে কার? ম্যাজিস্ট্রেটের। সেটাই আপনারা যেটা বলেন পিডব্লিউ বলে আনতেছেন, ওটারে আর এক নাম কি, পুলিশরা আনতেছে, ওটা বলে ট্রানজিট রিমান্ড। কত ধারায় আছে? এই 86 ধারায় আছে। ধন্যবাদ। নামাজের বিরতি, নামাজ শেষে আবার একটু পড়ে পরীক্ষা হবে। আজান দিছে যেহেতু নামাজের বিরতি। সাইলেন্স প্লিজ, আমরা ক্লাস শুরু করব। দেখেন তো আমরা বিরতির আগে আহ নামাজের আগে যেটা পড়েছি সেটা হলো যে যদি কোনো ব্যক্তিকে ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতে কোনো অভিযুক্ত থাকে তাহলে তার গ্রেফতারের পন্থা সম্পর্কে বলা আছে 83-তে। 83-তে বলছে পরোয়ানা পাঠাতে হবে ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতের মধ্যে যদি হয়, তাহলে ওই এলাকার যে পুলিশ কমিশনার সে অথবা জেলা ম্যাজিস্ট্রেট, মানে জেলা ম্যাজিস্ট্রেট না, সরি, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তো 85 ধারায় বললো যে যদি কত মাইলের মধ্যে হয়, 20 মাইলের মধ্যে হয়, যদি গোপালগঞ্জের ওয়ারেন্ট ইস্যু হয়েছে ভিন্ন জেলায়, কিন্তু ভিন্ন জেলায় কার্যকর হলেও দেখবে যে ওই জেলা থেকে গোপালগঞ্জ আদালতের দূরত্ব যদি 20 মাইলের মধ্যে হয়, তাহলে আসামিকে গোপালগঞ্জ আদালতেই হাজির করবে। আর যদি 20 মাইলের বেশি হয় তাহলে হাজির করবে 85 ধারা অনুসারে ওই এলাকার পুলিশ কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কে, অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট। আচ্ছা, যদি ধরেন গোপালগঞ্জে আনতে পারলো না, ওই এলাকার জেলা পুলিশ সুপারের কাছে হাজির করলো, তখন সে অনুসরণ করবে 86 ধারা। 86 ধারা আমি ব্যাখ্যা করেছি যে 86 ধারায় ওই পুলিশ সুপার যদি জামিনযোগ্য অপরাধ হয় তাকে জামিন দিবে, যদি জামিন অযোগ্য অপরাধ হয় তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে বদলি করে পাঠাই দিবে। পাঠানোর পর বিচারিক ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে জামিন অযোগ্য অপরাধ হলেও অন্তর্বর্তীকালীন জামিন দিতে পারে। ইন্টারিম বেল শব্দটা কত ধারায় আছে? 86 ধারায়। এই হচ্ছে কথা, 86 ধারায়। একটু পড়ি দেখেন। উক্ত ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা পুলিশ কমিশনার তাকে সংশ্লিষ্ট এলাকার আদালতে প্রেরণ করতে নির্দেশ দিবেন।
আন্ডারলাইন করবেন, সংশ্লিষ্ট এলাকার আদালতে, সংশ্লিষ্ট এলাকার আদালতে। তবে শর্ত থাকে যে অপরাধ যদি জামিনযোগ্য হয়, জামিনযোগ্য লেখা বা গ্রেফতারকৃত ব্যক্তি যদি উক্ত ম্যাজিস্ট্রেট অথবা জেলা সুপারিনটেন্ডেন্ট অথবা পুলিশ কমিশনের সন্তুষ্টি বিধান করে জামিন দিতে প্রস্তুত ও ইচ্ছুক থাকে, অথবা পরোয়ানার উপর মাত্র ৭৬ ধারা মোতাবেক কোনো নির্দেশ লিখিত থাকে এবং উক্ত ব্যক্তি নির্দেশ মোতাবেক জামানত দিতে প্রস্তুত ও ইচ্ছুক থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা পুলিশ কমিশনার অথবা পুলিশ কমিশনার উক্ত জামিন বা জামানত গ্রহণ করবেন এবং মুচলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। অর্থাৎ যদি ওনার মনে হয় যে জামিনযোগ্য অপরাধ, তাহলে জেলা পুলিশ সুপার জামিন দিতে পারবেন, এবং যে জামিন দেওয়ার যে মুচলেকাটা নিল এটা ওই আবার যে আদালত পরোয়ানা দিছিল সেই আদালতের কাছে কি পাঠাই দিন। কিন্তু তবে দেখেন, আন্ডারলাইন করে বলতেন, জামিন অযোগ্য অপরাধ হলে, জামিন অযোগ্য অপরাধ হলে বা ৭৬ ধারা অনুসারে কোনো নির্দেশনা না থাকলে, যদি জামিন অযোগ্য অপরাধ হয় বা ৭৬ ধারা অনুসারে কোনো নির্দেশনা না থাকে, তাহলে আন্ডারলাইন করেন দায়রা জজ। কোন এলাকার দায়রা জজ বলেন তো? যে এলাকায় গ্রেফতার হয়েছে সে এলাকার দায়রা জজ, বা মহানগর দায়রা জজ, বা সিএমএম। সিএমএম মানে কি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বা সিজেএম। সিজেএম মানে কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রেফতারকৃত ব্যক্তিকে, লেখেন গ্রেফতারকৃত ব্যক্তিকে, গ্রেফতারকৃত এটা কয় একর দেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে 497 ধারার শর্ত সাপেক্ষে আন্ডারলাইন করবেন অন্তর্বর্তীকালীন জামিন বা ইন্টারিম বেল প্রদান করে, ধার্য তারিখে পরোয়ানা প্রদানকারী আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় কত ধারায়, ৮৩ ধারায়, 497 না, কিন্তু কত ধারায়? 497 ধারায় শর্ত মোতাবেক দিবে, বা কত ধারায়? ৮৩ ধারায়। তো ইন্টারিম বেল শব্দটা উল্লেখ আছে ৮৩ ধারায়। যদি আপনাকে বলে রিমান্ড শব্দটার উল্লেখ আছে কত ধারায়? ৩৪৪ ধারা। রিমান্ড কয় প্রকার? 2 প্রকার, বিচারিক পর্যায়ে, তদন্ত পর্যায়ে, নাকি? তদন্ত পর্যায়ে কত? ১৬৭-২। বিচারিক পর্যায়ে কত? ৩৪৪। যদি আপনাদের বলি যে রিমান্ড বিচার করার ক্ষমতা না থাকলে কি রিমান্ড মঞ্জুর করতে পারবে? পারবে। হ্যাঁ, বিচার করার ক্ষমতা থাকুক বা না থাকুক রিমান্ড মঞ্জুর করতে পারবে। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নরমালি রিমান্ড মঞ্জুর করতে পারবে না। পারবে কখন? বিশেষ ক্ষমতা দিলে। যদি বলি পুলিশের তদন্তের সময়সীমা কত? ১২০ দিনের কি বাধ্যতামূলক? না। যদি শেষ না হয় ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারে, তবে 10 বছরের যে সকল নিচে সাজা সেই সকল অপরাধে জামিন দিতে পারে, বেশি হলে দিতে পারবে না। তবে দায়রা আদালত সকল অপরাধের জামিন দিতে পারে, 2টা অপরাধ ছাড়া। কি কি? দণ্ডবিধির 400 আর 401 দ্বারা। ঠিক আছে। আর আমরা পড়লাম, আজকে পড়ছি সমন। সমন কি? সমন হচ্ছে ব্যক্তির প্রতি, বস্তুর প্রতি। ব্যক্তির প্রতি 68 থেকে কত? 74। বস্তুর প্রতি কত? 94-95। ব্যক্তির প্রতি সমন কয়টা কপি দিবে? একটা। সমন কখন 2টা কপি দিবে? সরকারি কর্মকর্তা হইলে। তলবি ব্যক্তিকে পাওয়া গেলে কাকে দিবে? সাবালক পুরুষ। যদি দেওয়ানি মামলা হয় সাবালক যে কোনো ব্যক্তি। এখতিয়ারের বাইরে সমন কত দাঁড়ায়? 73। এখতিয়ারের বাইরে ওয়ারেন্ট কত দাঁড়ায়? 83। এখতিয়ারের বাইরে সমন সংশ্লিষ্ট আদালতের পাঠাবে, নাকি? আর ওয়ারেন্টের ক্ষেত্রে একটা ওয়ারেন্ট কখন বাতিল হবে? যখন কার্যকর হবে, বা যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছিল সে আদালত নির্দেশ দিলে, নাকি? আর ভিন্ন একটা সম্পূর্ণ আদালতে যদি ওয়ারেন্ট কার্যকর করা হয়, তাহলে ওয়ারেন্ট প্রদানকারী আদালতে হাজির করবে যদি দূরত্ব হয় কত? 20 বা 20 মাইল। এটা কিলোমিটার না কিন্তু, ঠিক আছে? আর ভিন্ন একটা সম্পূর্ণ আদালতে যদি ওয়ারেন্ট কার্যকর করতে হয়, তাহলে ওয়ারেন্টের কপি পাঠাবে কার কাছে? 83 ধারায় জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার। ঠিক আছে। ইন্টারিম বেল শব্দটা কোথায় আছে? 83 ধারায়। আমরা একটু প্রশ্নে চলে আসি। দেখেন, সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, যে সাধারণত গ্রেফতারি পরোয়ানা নির্দেশিত হয় কার প্রতি? পুলিশের প্রতি। তারপরে দেখেন 2 নাম্বার,
যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় কে কর্তৃক? আদালত কর্তৃক। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা দেখেন, ভিভিআই কোন জমির মালিক, কৃষক বা জমির মালিককে পরোয়ানা জারির নির্দেশ দিতে পারে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 78 ধারায়। 6 নম্বরও ইম্পর্টেন্ট। যে আদালত পরোয়ানা জারি করে সেই আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার বাইরে উক্ত পরোয়ানা কার্যকর করার প্রয়োজন হলে উক্ত আদালত পরোয়ানাটি নিম্নলিখিত কার প্রতি নির্দেশিত করবে? মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্টের প্রতি। আর একটা কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপরের কি হবে? সবগুলা। তারপরে দেখেন যে গ্রেফতারি পরোয়ানা কে বাতিল করতে পারে? গ্রেফতারি পরোয়ানা যে আদালত জারি করেছে সে আদালত। কেন হাইকোর্ট পারে না? না, যে আদালত জারি করছে সে আদালতে গ্রেফতারি পরোয়ানা বাতিল করতে পারে। সো আজকে এতটুকুই। আজকে একটু কম পড়ছি, আজকে একটু কম পড়লাম। এখন আপনাদের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। গতদিনের যে লেকচার সেই লেকচারের উপর এখন ক্লাস টেস্ট। সবাই ক্লাস টেস্ট দেন। অনলাইনে যারা আছেন গ্রুপে প্রশ্ন দিয়ে দিচ্ছি, নির্ধারিত সময়ের মধ্যে ক্লাস টেস্ট দিয়ে উত্তরপত্রের ছবি দিয়ে দিবেন। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার আমার 3য় নম্বর ক্লাসটা করা হয়নি স্যার, আমি 1 আর 2 নম্বর পরীক্ষা দিতে চাচ্ছি শুধু। পরীক্ষা দিতে পারেন ইচ্ছা করলে, যদি মনে করেন আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক 3 আছে, নম্বরটা স্যার পেন্ডিং থাকুক স্যার। ঠিক আছে। তাহলে ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আমি আমাদের গ্রুপে প্রশ্ন দিচ্ছি, যারা পরীক্ষা দিতে ইচ্ছুক পরীক্ষা দেন। স্যার অনেকদিন পরে স্যার আপনাকে শুনতে পারলাম, ধন্যবাদ স্যার, ভালো লাগতেছে। হ্যাঁ বলেন, আলমগীর সাহেব বলেন। স্যার না আসসালামু স্যার, আলাইকুম বলতেছি অনেকদিন পর স্যার আপনাকে শুনতে পারলাম, স্যার ভালো লাগতেছে। কেমন আসসালামু জানি আলাইকুম স্যার। অনেকদিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম কামরুজ্জামান স্যার, স্যার ভালো আছেন? কামরুজ্জামান সাহেব ভালো আছেন? জি স্যার, জি স্যার। আজকে স্যারকে ইনশাআল্লাহ অনেকদিন পর শুনতে পারতেছি, ভালো লাগতেছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আপনাদের সাথে রাতে কথা হবে ইনশাআল্লাহ।